ঠিক আছে, অ্যান্ড আমাদের ক্লাস হচ্ছে স্টার্ট। ওকে চলো, তো আজকে আমরা হচ্ছে তোমাদের আমাদের প্রথম ক্লাস করতে চলেছি যোদ্ধা ব্যাচের। আজকে আমাদের ফার্স্ট ক্লাস, ঠিক আছে, প্রত্যেকে এক্সাইটেড? চ্যাট সেকশন, আজকে যোদ্ধা ব্যাচের আমাদের হচ্ছে প্রথম ক্লাস আমরা করব। আমাদের সিলেবাসটা যদি একবার বলি, সবাইকে মনে করিয়ে দিতে চাই, প্রত্যেকে জানো, ঠিক আছে। তারপরও আমি বলে দিচ্ছি সিলেবাসটা একবার। সিলেবাস হচ্ছে আমাদের তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আমাদের দুটো টপিক আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তিনটে টপিক আছে, অপারেটিং সিস্টেম, তারপর তোমার ডেটাবেস, তারপর তোমার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। এই তিনটে, কোনো কিছু নোট করার দরকার নেই, জাস্ট ক্লাস ভালো করে করো, খাতা নিয়ে বসতে পারো, যদি ইম্পর্টেন্ট কিছু টপিক মনে হয় নিজে নোট করতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। আমরা শুরু করব তোমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে, কারণ এখানে আমরা অ্যাপ্লিকেশন আর সায়েন্স একসাথে পড়াচ্ছি। ডিবিএমএসটা দিয়ে স্টার্ট করলে তোমাদের সায়েন্সের স্টুডেন্টদের হেল্প হবে। তো আগে আমরা ডিবিএমএসটা কমপ্লিট করব চ্যাপ্টার, তারপর হচ্ছে এআই এর চ্যাপ্টার কমপ্লিট করব, লাস্টের দিকে গিয়ে অপারেটিং সিস্টেম পড়াবো, কারণ সব থেকে টাফেস্ট আর সব থেকে বড় হচ্ছে আমাদের ওএসটা আছে, ঠিক আছে, যেটা শুধুমাত্র অ্যাপ্লিকেশনদের আছে। ওকে, তো আমরা ডিবিএমএস দিয়ে তোমাদের হচ্ছে স্টার্ট করছি। তো আমি যদি এখানে একবার সিলেবাসটা যদি একটু ওপেন করে তোমাদের দেখাই, ঠিক আছে। সিলেবাস ডিবিএমএস আর এআই এর অ্যাপ্লিকেশন এবং তোমার সায়েন্স উভয় ক্ষেত্রেই কিন্তু সেম আছে, ঠিক আছে, পার্থক্য কোথাও নেই। ওকে, দাঁড়াও জাস্ট আ মিনিট। এই যে ডেটাবেস, ঠিক আছে, এটা ইগনোর করবে, এটা কিন্তু আমাদের এখন সিলেবাসে নেই, আমাদের সিলেবাস কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমাদের ওএস আছে, ঠিক আছে। তো আমাদের ডিবিএমএস এ টোটাল একটা দুটো তিনটে চারটে পাঁচখানা চ্যাপ্টার আছে, ঠিক আছে। ইন্ট্রোডাকশন, এটা সব থেকে বড় চ্যাপ্টার, এখান থেকে অনেক প্রশ্ন হবে এবং তোমাদের পরীক্ষাতেও এখান থেকেই বেশি প্রশ্ন আসার চান্সেস আছে, ঠিক আছে। তারপর সেকেন্ড হচ্ছে আমাদের ইয়ার ডায়াগ্রাম আছে, ইজি চ্যাপ্টার খুব এটা, ঠিক আছে। এরপর রিলেশনাল মডেল আছে, এখান থেকেও পরীক্ষায় তুমি 5 নম্বরের একটা প্রশ্ন তোমার আসবেই আসবে, ঠিক আছে, গ্রুপ সি তে 5 মার্কসের প্রশ্ন, যেটা তোমার রিলেশনাল অ্যালজেব্রা থেকে হবে, ঠিক আছে। আর তারপর হচ্ছে তোমার ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আছে, এটা ছোট চ্যাপ্টার, বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। ভয়েস প্রত্যেকে শুনতে পাচ্ছ তো? নেটওয়ার্ক তো আমার ঠিক আছে, ক্লিয়ার আসছে প্রত্যেকের? যাদের যাদের সাউন্ডে একটু সমস্যা হবে একবার লিভ করে রিজয়েন করবে, ঠিক আছে। ওকে, একবার লিভ করে রিজয়েন করবে। আচ্ছা কি বলছো, ব্লুটুথ ইয়ারফোন কানেক্ট হওয়ার পরও ভয়েস ফোনের স্পিকার থেকে ইয়ারফোনে শোনা যাচ্ছে, ইয়ারফোনে হচ্ছে না। আচ্ছা ওইটা তাহলে ব্লুটুথ কানেক্টিভিটি কিছু হতে পারে, বুঝলো তো, ওটা পরের দিন দেখে নিও, অ্যাপের সাথে ব্লুটুথটা হয়তো কানেক্ট হচ্ছে না কোনোভাবে হয়তো, ঠিক আছে। ওকে, বাকি ক্লিয়ার? একদম, আমি একদম হাই কোয়ালিটির মাইক ইউজ করছি আজকে, ঠিক আছে। চলো, হ্যাঁ, মাইক অফ রাখবে, মাইক অফ রাখবে, ইকো আসছে কিন্তু, মাইক অফ। ইন্টিগ্রিটি কনস্ট্যান্টটা হচ্ছে আমাদের একদম ছোট্ট টপিক আছে, ঠিক আছে, আর এই টপিকটা আমাদের হালকা টপিক, এটা পরে পড়বো। আর তারপর হচ্ছে তোমার এসকিউএল আছে, এসকিউএল এর দুটো তিনটে ক্লাস লাগবে, এটা পুরোটাই হচ্ছে প্র্যাকটিক্যাল আমাদের। তার আগে যা যা দেখতে পাচ্ছ সবকিছু তোমাদের থিওরি ডিবিএমএস এ, শুধু এটাই হচ্ছে একমাত্র পুরো প্র্যাকটিক্যাল। তবে এসকিউএল থেকেও কিন্তু পরীক্ষায় 5 নম্বরের প্রশ্ন আসবে গ্রুপ সি তে, গ্রুপ সি তে এসকিউএল থেকেও একটা পাবে, রিলেশনাল অ্যালজেব্রা থেকে একটা পাবে, অরে থাকবে। এবার তোমার যেটা মনে হবে তুমি করবে, ঠিক আছে। তুমি চাইলে এসকিউএল এর কোশ্চেনও করতে পারো 5 নম্বরের, তুমি চাইলে 5 নাম্বার রিলেশনাল অ্যালজেব্রার প্রশ্নও করতে পারো, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে সিলেবাসের ওভারভিউ। এবার আজকের ক্লাসে আমরা হচ্ছে আমাদের প্রথম ইউনিটটা করব, যেটা ইন্ট্রোডাকশন ইউনিট, যার অলরেডি আমরা বেসিক যে জায়গাটা আছে তোমাদের, ডেটাবেস কাকে বলে, ডেটা কাকে বলে, ইনফরমেশন কাকে বলে, অ্যাট্রিবিউট কাকে বলে, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে লিগাসি সিস্টেম কি, লিগাসি সিস্টেমের ড্রব্যাক কি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এগুলো অলরেডি আমরা হচ্ছে তোমার ডিবিএমএসটা যখন পড়েছিলাম তখন আমরা হচ্ছে দেখে নিয়েছি, ঠিক আছে, এগুলো অলরেডি। ওকে, এগুলো অলরেডি আমরা দেখে নিয়েছিলাম, তো ডেমো ক্লাস থেকে দেখে নেবে। আর নোটস তোমরা মঙ্গলবার দিন প্রত্যেকে পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো ডিবিএমএস এর তোমার এই যে ইউনিটটা আছে, শুধুমাত্র এই ইউনিটের কমপ্লিট নোটস, এখান থেকে যত ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে 2 নাম্বার 3 নাম্বার সমস্ত প্রশ্ন এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে, ঠিক আছে।
এই নোটসটা মঙ্গলবার দিন প্রত্যেকে পাবে, বাংলা ইংরেজি দুটোই। এখানে বাংলা আছে তার মানে ইংরেজি ভার্সনরা ভেবো না যে ইংরেজিতে নেই, ইংরেজিতেও তৈরি হচ্ছে, দুটো তৈরি হয়ে গেলে মঙ্গলবার দিনই তোমাদের বিকেলবেলা হচ্ছে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এখানে তোমাদের প্রশ্নগুলো লেখা আছে, ভালো করে নোটস দেখে পড়ে নেবে, ডেটাবেস কাকে বলে, সুবিধা অসুবিধা, ঠিক আছে? তো এগুলো আমি আর আজকে আলোচনা করলাম না, আজকে আমরা আমাদের টপিক থেকে স্টার্ট করব, যেটা আমাদের আজকের ক্লাসের টপিক। ওকে, তো আজকে ক্লাসে যে টপিক থেকে আমরা স্টার্ট করছি সেটা তোমাদের ডেটাবেস আর্কিটেকচার। ওকে, চলো দাঁড়াও। চলো, ঠিক আছে, ওকে। তো ডেটাবেস কাকে বলে প্রত্যেকের ক্লিয়ার তো? আগে আমাকে তার আগে একটা জিনিস বলো, এটা ডেটাবেস জিনিসটা জানো প্রত্যেকে? ডেটাবেস মানে যেখানে আমরা সহজ ভাষায় আমাদের তথ্য বা ইনফরমেশনকে স্টোর করে রাখি, এমন একটা সফটওয়্যারকে আমাদের হচ্ছে তোমার ডিবিএমএস বলা হয়। এমন একটা সফটওয়্যারকে আমাদের ডিবিএমএস হচ্ছে বলা হয়, ঠিক আছে? ওকে, চলো তাহলে এখন আমরা যেটা পড়বো সেটা হলো তোমার ডেটাবেস আর্কিটেকচার কাকে বলে, ঠিক আছে? আর এই ডেটাবেস আর্কিটেকচার কিন্তু আমাদের ইম্পর্টেন্ট আছে, এখান থেকে প্রশ্ন কিরকম তোমার পরীক্ষায় দিতে পারে, এখান থেকে প্রশ্ন তোমার পরীক্ষায় দিতে পারে যে এই যে ধরো এখানেই একটা প্রশ্ন আমাদের কাছে আছে, জাস্ট আ মিনিট, এই যে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আমাদের ডেটাবেস আর্কিটেকচারে, 3 লেয়ার ডেটাবেস আর্কিটেকচার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বরের একটা পুরো প্রশ্ন তোমার কাছে আসতে পারে যে 3 লেয়ার ডেটাবেস আর্কিটেকচার সম্পর্কে লেখো, যেখানে তোমাকে এই যে 3 লেয়ার আর্কিটেকচারটা দেখতে পাচ্ছ এটা এক্সপ্লেন করতে হবে, যেখানে 3টে স্তর থাকে, এই 3টে স্তরকে ভালো করে এক্সপ্লেন করতে হবে আর এই ডায়াগ্রাম আঁকতে হবে। ডিবিএমএস এ কিন্তু অনেক ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই ডায়াগ্রাম যদি তুমি তোমার পরীক্ষায় অ্যান্সার শিটে লিখতে পারো তাহলে তুমি কিন্তু এখানে থিওরি অল্প লিখলেও তুমি কিন্তু পুরো তোমার নাম্বারটা পাবে, কেউ কোনো টিচার তোমার নাম্বার কিন্তু কাটতে পারবে না, এটা হচ্ছে আমাদের মেগা একটা তোমার টেকনিক, ঠিক আছে? পুরো নাম্বার কিভাবে পাওয়া যায়। ওকে, তো এখান থেকে আমাদের প্রশ্ন কিন্তু মনে রাখবে 3 নম্বরের দেবে 3 লেয়ার আর্কিটেকচার থেকে। আরেকটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে ডেটাবেস আর্কিটেকচার কাকে বলে 1 নম্বর, এবং তোমার হচ্ছে বলতে পারে যে সিঙ্গেল লেয়ার ডেটাবেস আর্কিটেকচার সম্পর্কে আলোচনা করো 1+2। ডাইরেক্ট 5 নাম্বার কিন্তু পরীক্ষায় কোনো আসবে না, 5 নম্বরের প্রশ্ন তোমার এইভাবে আসবে 1+2+2 1+4 3+2, এইভাবে হচ্ছে আমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে। ডাইরেক্ট 5 কোনো জায়গায় দেবে না অ্যাপ্লিকেশন বা সায়েন্সের যদি কথা বলি, ঠিক আছে? তো আরো একটা প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে সিঙ্গেল লেয়ার আর্কিটেকচার 2 লেয়ার আর্কিটেকচারের মধ্যে পার্থক্য লেখো, এগুলো সব নোটসে পেয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে ডেটাবেস আর্কিটেকচার কাকে বলে এইটাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, ঠিক আছে? স্ক্রিন দেখতে পাচ্ছ না মৌমিতা? একবার লিভ করো, রিজয়েন করো, লিভ করে অ্যাপটা ক্লোজ করবে, রিজয়েন করবে, স্ক্রিন দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, চলো। তো ডেটাবেস আর্কিটেকচার কাকে বলে ডেফিনেশনটা সবার প্রথম আন্ডারস্ট্যান্ড করতে হবে, ঠিক আছে? তো ডেটাবেস আর্কিটেকচার কি? ডেটাবেস আর্কিটেকচার হলো আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এমন একটা মাধ্যম, ভালো করে বুঝবে, ডেটাবেস আর্কিটেকচার আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এমন একটা মাধ্যম যার মাধ্যমে বলা হয়ে থাকে তোমার যে পার্টিকুলার ডেটাবেসটা আছে সেই ডেটাবেসটা তুমি কিভাবে ডিজাইন করেছো, কিভাবে তৈরি করেছো। এই ডেটাবেস আর্কিটেকচারের মাধ্যমে আমরা আরো একটা জিনিস বলে থাকি, সেটা হলো আমাদের ডিজাইন করা যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেসের মধ্যে বিভিন্ন প্রকারের যে তথ্য অর্থাৎ ইনফরমেশন কোথায় স্টোর করা আছে, কিভাবে সেই ইনফরমেশনগুলো আমাদের সংরক্ষণ অর্থাৎ স্টোর আছে, এই জিনিসটাও ডেটাবেস আর্কিটেকচারের মাধ্যমে আমরা বুঝে থাকি। এবং তোমার ব্যবহারকারী মানে কি, যাদেরকে আমরা হচ্ছে ডেটাবেস ইউজার বলে থাকি, ঠিক আছে? ডেটাবেস ইউজার মানে কি, যারা তোমার হচ্ছে তৈরি করা ডেটাবেসটাকে আমাদের হচ্ছে ব্যবহার করে থাকে। ডেটাবেস ইউজার আমার বিভিন্ন প্রকারের হয়ে থাকে, আমার কাছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার থাকে, ঠিক আছে, তারাও ডেটাবেস ইউজার। আমার কাছে এন্ড ইউজার থাকে, ঠিক আছে। এছাড়া আমার কাছে হচ্ছে তোমার এখানে হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর থাকে, ঠিক আছে, বিভিন্ন প্রকারের ডেটাবেস ইউজার থাকে। তো ডেটাবেস আর্কিটেকচার কি বলছে, এই যে যত ধরনের ডেটাবেস ইউজার থাকে
তারা যাতে তোমার একটা ডেটাবেস থেকে ডেটাকে অনেক ইজিলি হচ্ছে অ্যাক্সেস করতে পারে, সেই ডেটার মধ্যে বিভিন্ন প্রকারের অপারেশন পারফর্ম করতে পারে, সেই ধরনের জিনিসপত্রগুলো যাতে ভালোভাবে এফিশিয়েন্ট ভাবে হয়, সেটা আমরা ডেটাবেস আর্কিটেকচারের মাধ্যমে বলতে পারি। একটা ডেটাবেসের আর্কিটেকচার যত স্ট্রং হবে তত সেই ডেটাবেসটা আমাদের হচ্ছে এফিশিয়েন্ট ডেটাবেস হচ্ছে হয়ে থাকে। এক কথায় যদি বলি, ডেটাবেস আর্কিটেকচার তোমার ডেটাবেস এবং আমাদের সেই ডেটাবেসকে যারা ব্যবহার করছে অর্থাৎ ডেটাবেস ইউজার, যাদের অপর নাম তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন ইউজার, এদের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করার কাজ হচ্ছে ডেটাবেস আর্কিটেকচারের হয়ে থাকে। যেখানে আর্কিটেকচারের প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য হলো ডেটা ডুপ্লিকেশন কমানো, তোমার ডেটাবেসে যাতে ডুপ্লিকেট ডেটা না থাকে, এই জিনিসটা যাতে কম হয়, এটা ডেটাবেস আর্কিটেকচারের প্রধান কাজ। ডেটা যাতে আমাদের নিরাপদ থাকে অর্থাৎ ডেটা সিকিউরিটি ইনক্রিজ করা, এবং সেই ডেটাবেস থেকে যে কোনো ডেটাকে ইজিলি অ্যাক্সেস করা, এই জিনিসটা ডেটাবেস আর্কিটেকচারের প্রধান কাজ হয়ে থাকে। তাহলে প্রত্যেকে বুঝতে পারলে ডেটাবেস আর্কিটেকচার জিনিসটা? এভরিবডি ডেটাবেস আর্কিটেকচার কাকে বলে প্রত্যেকে ক্লিয়ার তো? আমাদের চ্যাট সেকশনে বলবে কিন্তু, প্রত্যেকে ক্লিয়ার হলে ওয়াই লেখো, কোথাও কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। আর যাদের ক্লাসে তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ না, স্ক্রিন শেয়ার করার পরও আমি আরো একবার স্ক্রিনটাকে অফ করে শেয়ার করছি, ঠিক আছে? তারপর যদি না হয় একবার লিভ করে রিজয়েন করবে। তোমার দিক থেকে যদি নেটওয়ার্ক দুর্বল হয় তাহলে কিন্তু লাইভ ক্লাসে এই প্রবলেমটা হবে, ঠিক আছে? তো নেটওয়ার্ক আমাদের কিন্তু স্ট্রং থাকতে হবে। দেখো এখন স্ক্রিন অফ করেছি, ঠিক আছে? এবার আমি আবার শেয়ার করছি, দেখো শেয়ার করলাম, দেখো তো দেখতে পাচ্ছ? আবার দেখতে পাচ্ছ? আচ্ছা, হ্যাঁ, ডেটা ডুপ্লিকেসি কি তাই বললো তো? ডেটা ডুপ্লিকেসি মানে ধরো তোমার সেম টাইপের ডেটা বারবার টেবিলের মধ্যে আছে, ঠিক আছে? তাকে হচ্ছে আমরা ডেটা ডুপ্লিকেট বলে থাকি। যে ধরো তোমার কাছে এরকম একটা ডেটাবেস আছে যেখানে তোমার ধরো ইনফরমেশন আছে, এই সেম ইনফরমেশন আবার তুমি দেখতে পাচ্ছ, তাহলে কি ডুপ্লিকেট ডেটা। এখন এই ডুপ্লিকেট ডেটা যাতে কম থাকে সেটা ডেটাবেস আর্কিটেকচারের মাধ্যমে আমরা করে থাকি। তো ডেটাবেস আর্কিটেকচার হচ্ছে এক কথায় তোমার ডেটাবেসটা কিভাবে ডিজাইন করা হয়েছে, সেই ডেটাবেসের মধ্যে বিভিন্ন প্রকারের ইনফরমেশন বা ডেটাকে কিভাবে তুমি হচ্ছে সংরক্ষণ করে রেখেছো অর্থাৎ স্টোর করে রেখেছো, আর ডেটাবেস ইউজাররা সেই স্টোর করা ডেটাকে কিভাবে ব্যবহার করছে, কিভাবে অ্যাক্সেস করতে পারছে, এই সব জিনিসগুলোকে ম্যানেজ করা হয় যে মাধ্যমের মাধ্যমে, তাকে আমরা ডেটাবেস আর্কিটেকচার বলে থাকি। ক্লিয়ার প্রত্যেকের? দুবার রিপিট করে দিলাম কিন্তু, ঠিক আছে? ডেটাবেস আর্কিটেকচার, ওকে। চলো এবার এই ডেটাবেস আর্কিটেকচার আমাদের দু ধরনের হয়ে থাকে, দুই রকম হয়, দুটো টাইপ। নাম্বার ওয়ান, তোমার ইউজার পার্সপেক্টিভের দিক থেকে দেখতে গেলে অর্থাৎ ডেটাবেস ইউজার যারা আছে তাদের দৃষ্টিকোণে তুমি যদি আলোচনা করো তাহলে তুমি ডেটাবেস আর্কিটেকচারকে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করো, ঠিক আছে? যেমন তোমার সিঙ্গেল লেয়ার আর্কিটেকচার, অথবা অনেক সময় সিঙ্গেল টায়ার আর্কিটেকচারও বলা হয়। আর সেকেন্ড হচ্ছে, ঠিক আছে, এটা বা না, এটা সেকেন্ড হচ্ছে আমাদের টু লেয়ার। এটা টু লেয়ার, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, এটা টু লেয়ার। তো আমাদের সিঙ্গেল লেয়ার আর টু লেয়ার হচ্ছে ইউজার পার্সপেক্টিভের দিক থেকে দেখতে গেলে আমাদের হচ্ছে ডেটাবেস আর্কিটেকচারের টাইপ। আর সেকেন্ড হচ্ছে তোমার কাঠামোগত দৃষ্টিকোণ। কাঠামোগত দৃষ্টিকোণ মানে কি? একদম সোজা ভাষায় ইন্টারনাল স্ট্রাকচার। ইন্টারনাল স্ট্রাকচারের দিক থেকে যদি আমরা বলি তাহলে আমাদের ডেটাবেসকে আরো একটা ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে ডেটাবেস আর্কিটেকচারকে, যাকে আমরা থ্রি স্কিমা আর্কিটেকচার অথবা থ্রি লেয়ার আর্কিটেকচার বলে থাকি, যেটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? বুঝতে পারলে টাইপ প্রত্যেকে? বুঝতে পেরেছো? মাইক অফ রেখো, মাইক অফ রাখবে কিন্তু যার অন আছে। দুটো টাইপ তাহলে, ঠিক আছে? মাইকটা অফ রেখো, ঠিক আছে? যদি ভুল করে হয়ে যায় তাহলে মাইকটা অফ রেখো। কার মাইক আছে? এই যে লস্মিতা, আচ্ছা চলো আরেকবার স্যার, আরেকবার বলবো। আরেকবার কি বললাম? এখানে কিছুই বলিনি, এখানে বললাম ডেটাবেস আর্কিটেকচারকে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হয়।
ব্যবহারকারী যারা থাকে ডেটাবেস ইউজার তাদের দিক থেকে তুমি যদি ভাবো তোমার সিঙ্গেল লেয়ার আর 2 লেয়ার, আর ইন্টারনাল দিকে তুমি যদি আলোচনা করো, ইন্টারনাল মানে একদম ইন্টারনাল, যেটা আমাদের অত দেখারও দরকার পড়ে না, সেই দিক থেকে দেখতে গেলে ডেটাবেসের আরেকটা ক্যাটাগরি থাকে আর্কিটেকচারে, যাকে আমরা 3 লেয়ার আর্কিটেকচার বলে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারনাল। তো এবার প্রত্যেকটা একে একে আলোচনা করবো, কারণ এখান থেকেও পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন তোমার জিজ্ঞাসা করবে যে সিঙ্গেল লেয়ার আর্কিটেকচার বলতে কি বোঝো, সংক্ষেপে আলোচনা করো। তখন তোমাকে কাকে বলে, এর অ্যাপ্লিকেশন গুলো আলোচনা করতে হবে, সুবিধা অসুবিধা, এবং এরকম একটা ছবি তোমাকে আঁকতে হবে। ঠিক আছে, ওকে, এখানে এক্সাম্পল দেবো, এই যে সিঙ্গেল লেয়ারের মধ্যে এবার এক্সাম্পল দেবো কোনগুলো কি টাইপ। ঠিক আছে, ভালো করে বুঝবে এবার। সিঙ্গেল লেয়ার আর্কিটেকচার কাকে বলে? সিঙ্গেল লেয়ার আর্কিটেকচার হলো এমন একটি ডেটাবেস সিস্টেম আর্কিটেকচার যেখানে তোমার ডেটাবেস ইউজার অর্থাৎ ব্যবহারকারী এবং আমাদের ডেটাবেস দুইজনই একই মেশিন অর্থাৎ সেম সিস্টেম ব্যবহার করে কাজকর্ম করে। অর্থাৎ সিঙ্গেল লেয়ারে কি হয়, ডেটাবেস ইউজার অর্থাৎ যারা তোমাদের ডেটাবেসটাকে ব্যবহার করছে এবং তোমার সেই ডেটাবেস, এই দুটো জিনিস কিন্তু তোমার একখানা মেশিনের মধ্যেই থাকে। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা সিঙ্গেল লেয়ার আর্কিটেকচার বলে থাকি। ওকে, যেমনটা এই যে ছবিতে দেখো দেখতে পাচ্ছ, এই হচ্ছে তোমার ডেটাবেস ইউজার। ধরো এই যে তুমি, তো তুমি এখন ডেটাবেসটাকে ব্যবহার করবে কিভাবে? তুমি তোমার কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করবে, আর তোমার কম্পিউটারের মধ্যেই তোমার ডেটাবেসটাও কিন্তু তৈরি করা আছে। তাহলে কি হচ্ছে, সবার প্রথম তুমি তোমার কম্পিউটার ব্যবহার করছো, দেন কম্পিউটারের মাধ্যমে তোমার ডেটাবেসের সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ হচ্ছে। তাহলে এখানে কি হলো, ডেটাবেস ইউজার তোমার একটা মেশিন ব্যবহার করছে যেটা হচ্ছে আমাদের কম্পিউটার, এবং ডেটাবেসটাও তোমার সেই সেম মেশিনের মধ্যেই আছে, যেটা এখানে বলা হয়েছে যে সিঙ্গেল লেয়ারের ক্ষেত্রে কি হয়, ডেটাবেস ইউজার আর ডেটাবেস উভয় আমাদের একখানা মেশিনের মধ্যেই কাজ করে, তাই জন্য এটাকে সিঙ্গেল লেয়ার আর্কিটেকচার আমাদের বলা হয়। এক্সাম্পল ধরো যে কোনো তোমার স্মল লেভেলের পার্সোনাল ডেটাবেস কম্পিউটারের মধ্যে। পার্সোনাল ডেটাবেস যেমন কি, ধরো এই যে আমার এখানে আমি কোনো একটা কম্পিউটারে তোমার হচ্ছে ফোল্ডার ধরো তৈরি করলাম, এই যে ধরো এখানে আমি তোমার হচ্ছে আমাদের একটা ফোল্ডার আছে, এই যে ক্লাস 12 সেমিস্টার 3 এর ফোল্ডার। এই ফোল্ডারের ভেতরে দেখো আরো অনেক ফোল্ডার আছে, তার পিডিএফ আছে, নোটস আছে, তারপর যত প্রোগ্রাম আমরা করিয়েছিলাম সেই প্রোগ্রামের সোর্স কোড আছে, আরো অনেক কিছু। তো এটা কিন্তু একটা ওয়ান টাইপ অফ আমার কাছে কিন্তু ডেটাবেস, কারণ ডেটাবেস মানে সেটাই যেখানে তুমি ইনফরমেশনকে স্টোর করে রাখো। তো এখানেও তো আমরা ইনফরমেশন স্টোর করছি। এবার এইগুলো তোমার স্মল লেভেলের ডেটার জন্য উপযোগী, এরকম কম্পিউটারে ফোল্ডার ক্রিয়েট করে স্টোর করা। তো এই যে এক্সাম্পলটা, এটা কিন্তু একটা সিঙ্গেল লেয়ার আর্কিটেকচারের এক্সাম্পল। ওয়াই? বিকজ তুমি এই ফোল্ডারগুলো কোথায় ক্রিয়েট করেছো, তোমার কম্পিউটারের মেশিনে, আর এই ফোল্ডারটা কোথায় তৈরি হচ্ছে, তোমার কম্পিউটার তৈরি করে দিচ্ছে কম্পিউটারের মধ্যে। তাহলে এখানে আমাদের ফাইল ফোল্ডার এবং আমরা যে ডেটাবেসটাকে ব্যবহার করছি অর্থাৎ এই ফাইলগুলো ফোল্ডারগুলো যে ব্যবহার করছি একই মেশিনের মধ্যে কিন্তু আছে, তাই জন্য এই ফাইল ফোল্ডারকে আমাদের কম্পিউটারে সিঙ্গেল লেয়ার আর্কিটেকচারের মধ্যে ধরা হয়। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল, বিভিন্ন প্রকারের ডেস্কটপ সফটওয়্যার যেরকম মাইক্রোসফট অ্যাক্সেস ব্যবহার করে তুমি কোনো একটা ডেটাবেস তৈরি করছো, তারপর তোমার ধরো এমএস এক্সেল ব্যবহার করে তুমি এক্সেলে কোনো একটা এক্সেল শিট ব্যবহার করছো, তার মধ্যেও তো তুমি ইনফরমেশন রাখো। এক্সেলের ব্যবহার আমরা কেন করি, যেমন ধরো এই যে আমাদের কাছে যে এক্সেল আছে, এই যে দাঁড়াও জাস্ট আ মিনিট, এই যে মাইক্রোসফট এক্সেল। ঠিক আছে, এখন এই এক্সেলে দেখো বিভিন্ন প্রকারের শিট আছে আমার কাছে, যেখানে স্টুডেন্ট ডেটা এক্সেট্রা এক্সেট্রা। যেমন ধরো এই যে তোমাদের এই ক্লাস 12 এ কোন দিন কোন ক্লাস হবে তার একটা ডেটা শিট আমি হচ্ছে বানিয়ে রেখেছি। তাহলে এখানেও আমি ইনফরমেশন স্টোর করছি, সুতরাং এই যে ডেটা শিটটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমার ডেটাবেস হিসেবে কাজ করছে। এবার এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা কোথায় আছে, এই সফটওয়্যারটা আমার কম্পিউটারে আছে, আর এই সফটওয়্যারটা ব্যবহার করে এই যে এক্সেল শিটটাকে আমরা তৈরি করলাম, এটা আমরা কার মাধ্যমে করলাম, যখন কম্পিউটারটাকে ওপেন করলাম কম্পিউটারের মাধ্যমে করলাম। তাহলে এখানে আমার এই এক্সেল ডেটাবেস এবং আমি অ্যাজ এ ব্যবহারকারী উভয় কিন্তু সেম জায়গায় কাজ করছি, অর্থাৎ আমার কম্পিউটারের মধ্যে। তো এটাও সিঙ্গেল লেয়ারের এক্সাম্পল। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল লেয়ারের এক্সাম্পলের মধ্যে পড়ে। প্রত্যেকে বুঝতে পারলে তাহলে সিঙ্গেল লেয়ার এক্সাম্পল গুলো। এবার এর কিছু সুবিধা আছে অসুবিধা আছে। সুবিধা যেমন কি, সুবিধা হচ্ছে এই ধরনের আর্কিটেকচার অনেক সহজ হয় এবং এখানে খরচ অনেক কম লাগে।
সেকেন্ড, ইন্টারনেট কানেক্টিভিটি কোনো লাগে না এরকম ধরনের আর্কিটেকচারের ক্ষেত্রে ডেটাবেসে। যেমন তুমি তোমার কম্পিউটারে ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করবে, ইন্টারনেট লাগে? লাগে না। এক্সেল ব্যবহার করছো, ইন্টারনেট লাগে? লাগে না, ঠিক আছে। 3 নম্বর, রক্ষণাবেক্ষণ অনেক বেশি সহজ হয়, অর্থাৎ মেইনটেনেন্স আমার এই ধরনের আর্কিটেকচারের ক্ষেত্রে অনেক ইজি হয়, কারণ এগুলো বেসিক লেভেলে কাজ করে। এবার অসুবিধা আছে, অসুবিধা কি? নাম্বার 1 অসুবিধা, মাল্টি ইউজার সাপোর্ট এখানে নেই। মাল্টি ইউজার সাপোর্ট মানে কি? ধরো এই এক্সেল শিটটাকে আমি শুধু ব্যবহার করতে পারবো, এই এক্সেল শিটটাকে তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে না। আর এই জিনিসটা তো ডেটাবেসে কখনো আমরা দেখি না। ডেটাবেসের মধ্যে আমরা কি দেখতে পাই? মাল্টি ইউজার হচ্ছে আমরা দেখতে পাই, ঠিক আছে, অলওয়েজ। সেটা তোমার এখানে হচ্ছে নেই। বুঝতে পারলে প্রত্যেকে যে আমরা যখন সিঙ্গেল লেয়ারে কাজ করি মাল্টি ইউজার নেই, ঠিক আছে, ক্লিয়ার? সিঙ্গেল লেয়ারের বিগেস্ট ড্রব্যাক, মাল্টিপল ইউজার তোমার এই ডেটাবেসকে ব্যবহার করতে পারে না। অবশ্যই নোটসে ইংরেজিতেও থাকবে, এখানে আমি ইংরেজি আর এই কারণেই দিইনি, তার কারণ হচ্ছে আমি তো পড়াবো বোঝাবো সবকিছু বাংলাতেই, ঠিক আছে, তো আর এই জন্য আর ইংরেজি দিই না। আমি তো আর ইংরেজিতে কথা বলবো না, ওই জন্য আমি পিপিটি তার ইংলিশ লিখিনি, কারণ জায়গায় হচ্ছে না, ঠিক আছে। বাট নোটস ইংরেজিতে পাবে অবশ্যই, ঠিক আছে, ওকে। সেকেন্ড অসুবিধা কি? ডেটাবেস যদি তোমার বড় হয়ে যায় তোমার সিস্টেমের পারফরমেন্স দুর্বল হয়, এটা বিগেস্ট ড্রব্যাক। সিস্টেম পারফরমেন্স মানে কি? ধরো এই এক্সেলেরই কথা বলি, যদি তোমার এখানে অনেক এক্সেল শিট তুমি ওপেন করো, ধরো এই যে অনেক ট্যাব ওপেন করছো এরকম অনেক, এই কটা ওপেন করলে হবে না, ধরো তোমার 200-300টার মতো ওপেন আছে, তখন দেখবে তোমার কম্পিউটার ল্যাগ করবে। কেন? তার কারণ এক্সেল এত ডেটাকে তোমার হচ্ছে বইতে পারে না, ঠিক আছে, এটা হচ্ছে ড্রব্যাক আমাদের, ওকে। ফক্স প্রো অফলাইন, ঠিক আছে, ওটাও অফলাইন, এইসব ইউজ হয় না অত, ঠিক আছে। এন্ড থার্ডলি তোমার সিঙ্গেল লেয়ারের ক্ষেত্রে ডেটাবেস সিকিউরিটি অনেক দুর্বল হয়ে যায়, তার কারণ সমস্ত কিছু এখানে একই সিস্টেমের মধ্যে আছে। তোমার এই সিস্টেমটা যদি হ্যাক হয়ে যায় সবকিছু তোমার হচ্ছে হ্যাকড হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার। ক্লিয়ার প্রত্যেকের সিঙ্গেল লেয়ার আর্কিটেকচার? চলো তাহলে এবার আমরা সিঙ্গেল লেয়ারের উপরে ভার্সনে যাব, অর্থাৎ সিঙ্গেল লেয়ার থেকে আর একটু অ্যাডভান্স ভার্সন, যাকে আমাদের 2 লেয়ার আর্কিটেকচার বলে। নাম শুনেই বুঝতে পারছো 2 লেয়ার আর্কিটেকচারে কি হয়, আমাদের অ্যাপ্লিকেশন অর্থাৎ ডেটাবেস ইউজার এবং তোমার ডেটাবেস আলাদা আলাদা লেয়ারে কাজ করে। সিঙ্গেল লেয়ারে কি বলেছিলাম, ডেটাবেস ইউজার আর ডেটাবেস একই লেয়ারে কাজ করছে, বাট 2 লেয়ারে তা হয় না। 2 লেয়ারে ডেটাবেস ইউজার এবং ডেটাবেস আলাদা আলাদা লেয়ারে থাকে, যার জন্য এই জিনিসটাকে অনেক সময় ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশনও বলা হয়, যেটা তোমরা সেমিস্টার 2 তে কম্পিউটার নেটওয়ার্কে পড়েছো, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবস্থা, সেটারই ডিবিএমএস এ তোমার হচ্ছে 2 লেয়ার আর্কিটেকচার আমাদের কাছে আছে। এই ছবিটা দেখলেই দেখো বুঝতে পারছো, এখানে তোমার সবার প্রথম ডেটাবেস আছে, এখানে ডেটাবেস হচ্ছে অ্যাজ এ সার্ভার হিসেবে কাজ করছে, মানে আলাদা একটা লেয়ারে আছে, যেটা আমাদের লেয়ার 2, ঠিক আছে। এবং এইটা হচ্ছে তোমার এখানে লেয়ার 1। লেয়ার 1 এ তোমার কাছে কি আছে, দুটো জিনিস আছে। নাম্বার 1 ডেটাবেস ইউজার, যারা তোমাদের ডেটাবেস ব্যবহার করছে, যেমন তুমি আমি এক্সেট্রা। আর নাম্বার 2 কি, তোমার অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যার, যে সফটওয়্যারটা তোমার এই ডেটাবেসের সাথে কানেক্টেড আছে। তার মানে কি হচ্ছে, তার মানে তোমার এখানে আমাদের 2 লেয়ার আর্কিটেকচারে ইউজার ডাইরেক্ট তোমার কিন্তু ডেটাবেসকে ব্যবহার করতে পারছে না, বা ডেটাবেসের অ্যাক্সেস কিন্তু ইউজার ডাইরেক্ট পাচ্ছে না। ইউজার এখানে ডেটাবেসের অ্যাক্সেস কার মাধ্যমে পাচ্ছে, সেই ডেটাবেসটাকে ব্যবহার করে যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনটা তোমার তৈরি হয়েছে তার মাধ্যমে। একটা সিম্পল এক্সাম্পল, তোমরা যে কোনো অ্যাপ ব্যবহার করো, যে কোনো অ্যাপ তোমরা ইনস্টল করো প্লে স্টোর থেকে, সেই অ্যাপে তোমাদের যে ডেটা সেটা কোথায় স্টোর থাকে, সেই অ্যাপের সাথে তোমার সার্ভারে যে ডেটাবেসটা কানেক্টেড থাকে। এবার তোমরা কি ডাইরেক্ট কোনোদিনও ডেটাবেস বা সার্ভারের অ্যাক্সেস পাচ্ছ অ্যাজ এ ইউজার হিসেবে? ইয়েস অর নো, চ্যাট সেকশন। কোনোদিনও কি পাও? পাও না, একদমই নো। তোমরা কোনটা অ্যাক্সেস করতে পারো, তোমরা শুধু অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে পারো, আর অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা সার্ভারকেও ইনডাইরেক্টলি ব্যবহার করছো। এই জিনিসটা 2 লেয়ার আর্কিটেকচারের আমাদের এক্সাম্পল। তাহলে এবার থেকে মনে রইলো তো প্রত্যেকের, যে এই যে জিনিসটা এতদিন করে আসছো,
এটা 2 লেয়ার আর্কিটেকচারের মধ্যে পড়ে, যেখানে ইউজার আর অ্যাপ্লিকেশনকে একটা লেয়ারের মধ্যে তোমার রাখা হয়, যাকে আমাদের লেয়ার 1 অথবা ক্লায়েন্ট বলা হয়। আর তোমার ডেটাবেসকে আরেকটা অপর জায়গায় রাখা হয়, যাকে আমাদের সার্ভার বলা হয়। তাহলে এর সুবিধা কি? এর সুবিধা ডেটা শেয়ারিং, যেটা আমার সিঙ্গেল লেয়ারে হচ্ছিল না। একাধিক ব্যবহারকারী একসাথে ডেটা অ্যাক্সেস করতে পারে। ফর এক্সাম্পল, একটা অ্যাপ আছে, সেই অ্যাপ ধরো আমাদের যে টিচমিন্ট অ্যাপ, একজন স্টুডেন্ট কি ব্যবহার করছে? না, তোমরা যত স্টুডেন্ট আছো প্রত্যেকে হচ্ছে ব্যবহার করছে। তাহলে এখানে কি হলো? অ্যাপের মাধ্যমে ডেটাবেস সবাই ব্যবহার করতে পারছে। এটা 2 লেয়ারের সব থেকে বড় অ্যাডভান্টেজ। সেকেন্ডলি, ডেটা সিকিউরিটি অনেক হাই। যেমন কিরকম? তোমরা যতক্ষণ না অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, যতক্ষণ না ক্লাসরুম আইডি এন্টার করবে, যতক্ষণ না টিচার তোমার ক্লাসরুম অ্যাক্সেসটাকে অ্যাপ্রুভ করবে, ততক্ষণ তুমি কোনো স্টাডি ম্যাটেরিয়াল, কোনো রেকর্ডেড ক্লাস, কোনো লাইভ ক্লাস, কোনো কিছুর অ্যাক্সেস পাবে না। এটা একটা সিকিউরিটি গেল। ডেটা আপডেট ব্যাকআপ করা অনেক সহজ। যে ধরো তুমি যখন তখন অ্যাপ ওপেন করে রেকর্ডেড ক্লাস দেখতে পাচ্ছ, লাইভ ক্লাস জয়েন করছো, নোটস ডাউনলোড করছো, কত ইজিলি তুমি করতে পারছো। তার মানে এই অপারেশন গুলো আমরা ইজিলি করতে পারি, কারণ এখানে মোদ্দা কথা সহজ ভাষায় সবকিছু অ্যাপের মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে হয়ে থাকে। এখানে ডাইরেক্ট সার্ভারের সাথে কানেক্টিভিটি থাকে না। ঠিক আছে, ওকে। অসুবিধা কি কি? এই সার্ভারটা যদি ডাউন হয় কখনো, দেখবে তোমার অনেক সময় হচ্ছে তুমি অ্যাপের মধ্যে অ্যাপ তোমার ওপেন হচ্ছে না, এরকম প্রবলেম হয় অনেক সময়। ঠিক আছে, তো সার্ভার ডাউন হলে অ্যাপের মধ্যে এফেক্ট পড়ে। ঠিক আছে, যেহেতু তোমার এই ধরনের আর্কিটেকচারের ক্ষেত্রে ইন্টারনেট কানেক্টিভিটি লাগে, তাই অনেক সময় কিন্তু নেটওয়ার্ক স্পিড স্লো হলে অনেক সময় তোমার হচ্ছে ডেটাবেসের অ্যাক্সেস ভালো মতো হয় না। যেমন তোমাদের ধরো অনেক স্টুডেন্টের লাইভ ক্লাস করার টাইম দেখতে পাচ্ছ সবাই ঠিক মতো করছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ হঠাৎ তুমি শুনতে পাচ্ছ না বা তুমি ক্লাস দেখতে পাচ্ছ না। কেন? তার কারণ তোমার দিক থেকে নেটওয়ার্কটা হয়তো এই মুহূর্তে স্টেবল নেই, নেটওয়ার্ক তোমার হচ্ছে দুর্বল আছে, নেটওয়ার্ক আপ ডাউন করছে। ঠিক আছে। 3 নম্বর, এই ধরনের আর্কিটেকচারে ডেটাবেস রক্ষণাবেক্ষণ অর্থাৎ মেইনটেনেন্স অনেক খরচ সাপেক্ষ হয়, কারণ এখানে সার্ভারের অনেক কস্ট থাকে, ক্লায়েন্টের জন্য আলাদা মেশিন থাকে, এইটার আলাদা মেশিন, এইটার আলাদা মেশিন, তো এখানে মেইনটেনেন্স কস্ট অনেক বেশি হয়। ঠিক আছে। অ্যাপ্লিকেশন যদি বলি, যে কোনো বাণিজ্যিক ই কমার্স অ্যাপ্লিকেশন, যে কোনো ব্যাংক, কলেজ, স্কুল, অফিসে তোমার যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়, তার সাথে যে ডেটাবেস কানেক্ট থাকে, সেখানে যে আর্কিটেকচার ইউজ হয়, সেগুলো 2 লেয়ার আর্কিটেকচার আমাদের হয়ে থাকে। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? 2 লেয়ার আর্কিটেকচার তাহলে বলো চ্যাটে। একদম ইজি টপিক, প্রত্যেকে বলো কঠিন লাগছে না তো কাউর যা যা করলাম? একদম পারফেক্ট। আচ্ছা, হ্যাঁ কানেকশন লস্ট হয়েছিল। আচ্ছা, এই তো 2 লেয়ার বললাম। ঠিক আছে, রেকর্ডিং থেকে আরেকবার দেখে নিও। ঠিক আছে, এটা অনেক বড় ছিল টপিকটা। আর ক্লায়েন্ট সার্ভার কানেক্ট হয় কিসের মাধ্যমে? ক্লায়েন্ট আর সার্ভার কানেক্ট হয় অলওয়েজ তোমার হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে। ঠিক আছে, ক্লায়েন্ট আর সার্ভারের মাধ্যমে ডাইরেক্ট কমিউনিকেশন হয়। আর যে কোনো ফর্ম ফিল আপ 2 লেয়ার, ইয়েস, ফর্ম ফিল আপটাও 2 লেয়ার আর্কিটেকচারের মধ্যেই তুমি ধরবে, কারণ ওখানেও তুমি একটা ফর্ম, একটা সফটওয়্যার ব্যবহার করেই তুমি ফর্ম তৈরি ফিল আপ করছো। ফর্মটা তোমার ওয়েবসাইটে থাকতে পারে, ফর্মটা তোমার অ্যাপে থাকতে পারে। ঠিক আছে, তো যখনই কোনো একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে তুমি হচ্ছে কাজকর্ম করছো, সেই অ্যাপ্লিকেশনের সাথে তো ডেটাবেস কানেক্ট থাকে ইনফরমেশন স্টোরের জন্য, সেটাই 2 লেয়ার আর্কিটেকচার। এই যে বললাম অ্যাপ হচ্ছে 2 লেয়ার আর্কিটেকচার। ঠিক আছে, ইয়েস, অনলাইন গেম সবকিছু 2 লেয়ারের মধ্যে থাকে, সিঙ্গেল লেয়ার ব্যবহার কোথাও হয় না। ঠিক আছে, এবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের 3 টায়ার আর্কিটেকচার অথবা 3 লেয়ার আর্কিটেকচার। এখান থেকে ডাইরেক্ট 3 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। 3 লেয়ার আর্কিটেকচার কি বলছে? 3 লেয়ার আর্কিটেকচার হলো এমন একটি পরিকাঠামো যেখানে ডেটাবেস ডিজাইনের যে বিভিন্ন ধাপগুলো আছে, সেইগুলোকে 3খানা স্তরে হচ্ছে আমাদের ডিভাইড করা হয়েছে। ঠিক আছে, 3 লেয়ার আর্কিটেকচার বলছে ডেটাবেসের বিভিন্ন
ধাপগুলোকে আমরা তিনটে স্তরে ডিভাইড করব, যেগুলো এখানে ছবিতে দেখতে পাচ্ছ। সবার নিচে হচ্ছে আমাদের কাছে আছে ইন্টারনাল লেভেল, তারপর মিডিলে আছে কনসেপচুয়াল লেভেল, তারপর তোমার কাছে আছে ভিউ লেভেল, যার অপর নাম এক্সটার্নাল, ঠিক আছে। আর ইন্টারনালের অপর নাম ফিজিক্যাল। ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা পড়বো। তার আগে 3 লেয়ার আর্কিটেকচারের প্রধান উদ্দেশ্য কি? 3 লেয়ার আর্কিটেকচারের প্রধান উদ্দেশ্য তোমার একটা ডেটাবেসে যে ডেটা থাকবে এবং তোমার সেই ডেটাবেসটাকে ব্যবহার করা যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকবে, এই দুটো যেন একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা হয়। আলাদা হয় মিন্স কিরকম? যে তুমি ধরো তোমার এখানে ডেটাবেসের মধ্যে আজকে কোনো চেঞ্জেস করলে, এই চেঞ্জেস করার জন্য তোমার যেন অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো রকমের সমস্যা না হয়, অ্যাপ্লিকেশন যেন হঠাৎ করে বন্ধ না হয়ে যায়। সিমিলার অ্যাপ্লিকেশনের মধ্যে যে প্রোগ্রাম লেখা আছে, সেই প্রোগ্রামে তুমি কোনো প্রকারের আপডেট করলে, সেই আপডেটের জন্য তোমার ডেটাবেসটা যেন আবার বন্ধ না হয়ে যায়, ডেটাবেসে যেন কোনো সমস্যা না হয়। এটা তখনই হবে যখন আমরা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এবং ডেটাবেস এই দুটোকে আলাদা করতে পারবো। আর এই আলাদা করার কাজটা আমাদের হচ্ছে 3 লেয়ার আর্কিটেকচার করে থাকে। তাহলে 3 লেয়ার আর্কিটেকচারের উদ্দেশ্যটা প্রত্যেকে বুঝতে পেরেছো? চ্যাট সেকশন ইয়েস অর নো? 3 লেয়ার আর্কিটেকচারের উদ্দেশ্য প্রত্যেকে ক্লিয়ার? চ্যাটে জানাবে। আরেকবার বলবো, আরেকবার। আচ্ছা, আরেকবার কি বললাম? যে 3 লেয়ার আর্কিটেকচারের প্রধান উদ্দেশ্যই হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যেটা আছে তোমার, এই যে তুমি ধরো পাইথন দিয়ে একটা প্রোগ্রাম বানালে, সেই প্রোগ্রামের সাথে একটা ডেটাবেস তোমার কানেক্টেড আছে। এখন 3 লেয়ার আর্কিটেকচার কি বলছে? আমরা যদি এই ডেটাবেসে কোনো চেঞ্জেস করি, তার জন্য আমার এই প্রোগ্রামটায় যেন কোনো সমস্যা না হয়। সিমিলার ভাবে আমি যদি প্রোগ্রামে কোনো চেঞ্জেস করি, তার জন্য ডেটাবেসে যেন কোনো সমস্যা না হয়। আর এটা তখনই হবে যখন প্রোগ্রাম আর ডেটাবেসকে পৃথক করা যাবে, আলাদা করা যাবে। আর সেটা 3 লেয়ার আর্কিটেকচারের মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে। কেন ইন্ডিপেন্ডেন্ট রাখা হয় এটা একটু পরে বুঝতে পারবে যখন তোমরা ডেটা ইন্ডিপেন্ডেন্সি পড়বে, ঠিক আছে। এবার এই জিনিসটা করার জন্য ডেটাবেস কনসেপ্টে কি বলা হয়েছে? আর্কিটেকচারকে 3টে পার্টে ডিভাইড করা হয়েছে, যেগুলো এখানে 1 বাই 1 পড়বো। সবার প্রথম আমাদের ফিজিক্যাল অথবা ইন্টারনাল লেভেল, ঠিক আছে। ফিজিক্যাল অথবা ইন্টারনাল লেভেল। তো ফিজিক্যাল বা ইন্টারনাল লেভেল কি বলছে? ফিজিক্যাল বা ইন্টারনাল লেভেল হচ্ছে আমাদের ডেটাবেসের সর্বনিম্ন স্তর, সব থেকে নিচে স্তর, তাকে আমরা ফিজিক্যাল লেভেল বলে থাকি। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমার এখানে আমাদের ফিজিক্যাল লেভেল হয়ে থাকে, ঠিক আছে। এখন এই ফিজিক্যাল লেভেলের কাজ কি? ফিজিক্যাল লেভেলের কাজ হচ্ছে এইটা তোমার বলে থাকে একটা ডেটাবেসে যত ডেটা বা ইনফরমেশন আছে, অর্থাৎ তোমার যে ডেটাবেস ফাইলগুলো থাকে, সেই ডেটাবেস ফাইলগুলো কোথায় স্টোর থাকবে, কিভাবে স্টোর থাকবে, হার্ড ডিস্কের মধ্যে কিভাবে থাকবে, ক্লাউড সার্ভারে কিভাবে থাকবে, এই জিনিসগুলো আমাদের হচ্ছে তোমার ফিজিক্যাল বা ইন্টারনাল লেভেলের মাধ্যমে আমরা বলতে পারি, ঠিক আছে। ফিজিক্যাল বা ইন্টারনাল লেভেল অলওয়েজ তোমার ডেটা স্টোরেজের সাথে রিলেটেড, যে ডেটাবেসের প্রতিটা ডেটা বা ইনফরমেশন বা ডেটা ফাইলগুলো হার্ড ডিস্কে কিভাবে স্টোর আছে, কোথা থেকে স্টোর আছে, এক্সেট্রা এক্সেট্রা। বুঝতে পারলে প্রত্যেকে? তাই জন্য এটাকে বলা হয়েছে ফিজিক্যাল লেভেল। ফিজিক্যাল লেভেল কেন? কারণ এটা তোমার লোকাল ডিভাইসে স্টোর আছে, লোকালি স্টোর আছে, তুমি এটাকে দেখতে পাচ্ছ। অর্থাৎ তুমি ধরো একটা এসকিউএল ফাইল ক্রিয়েট করলে, সেই ফাইলটা কোথায় সেভ থাকবে? সেই ফাইলটা তোমার হার্ড ডিস্কে সেভ থাকবে। ওই যে ফাইলটা কিভাবে হার্ড ডিস্কে সেভ থাকছে, সেই ফাইল থেকে ডেটা কিভাবে তোমার অ্যাক্সেস হচ্ছে, এই সব কিছু আমাদের ফিজিক্যাল বা ইন্টারনাল লেভেলের মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে। এটা গেল ফিজিক্যাল বা ইন্টারনাল। এবার সেকেন্ড হচ্ছে আমাদের কনসেপচুয়াল অথবা লজিক্যাল। ইংরেজি নামগুলো বেশি মনে রাখবে, বাংলা নাম মনে রাখার দরকার নেই। কনসেপচুয়াল অথবা লজিক্যাল লেভেল হচ্ছে আমাদের ডেটাবেস আর্কিটেকচারে একদম মিডিলের স্তর, ঠিক আছে, মধ্যবর্তী স্তর। একবার লিপ করে রিজয়েন করো সুতপা, ঠিক আছে।
কনসেপচুয়াল লেভেল হচ্ছে আমাদের থ্রি লেয়ার আর্কিটেকচারে একদম এই যে মিডিল পার্ট, ঠিক আছে, একদম মিডিল পার্ট। এর কাজ কি? এর কাজ হচ্ছে আমাদের বেসিক্যালি তোমার একটা ডেটাবেসে লজিক্যাল ভিউকে প্রদান করা। লজিক্যাল ভিউ প্রদান করা মানে কি, একটা ডেটাবেসে তোমার কি থাকে, যে ধরো আমাদের কাছে একটা ডেটাবেস আছে স্কুল বলে, ঠিক আছে। এখন এই স্কুল ডেটাবেসে তোমার কি কি থাকতে পারে, বিভিন্ন প্রকারের টেবিল থাকতে পারে। ধরো তোমার স্টুডেন্ট টেবিল, যেখানে স্টুডেন্টের ইনফরমেশন আছে, টিচার টেবিল, যেখানে টিচারের ইনফরমেশন, আরেকটা তোমার ধরো কোর্স টেবিল, যেখানে কোর্সের ইনফরমেশন আছে। আবার এই টেবিলের মধ্যে ইনফরমেশন গুলো তোমার স্টোর থাকবে কিভাবে, রো এবং কলামের মাধ্যমে। কলামকে আমরা অ্যাট্রিবিউট বলি, আর রো কে আমরা কি বলে থাকি, রো কে আমরা কি বলি, চ্যাট সেকশন, মনে আছে? কলামকে তো অ্যাট্রিবিউট বলা হয়, রো কে কি বলে বলতে পারবে চ্যাটে? একদম ফিল্ড বলে থাকি। টাপেল কিন্তু আলাদা, অনুষ্কা, ঠিক আছে, টাপেলটা পরে বলবো। আমরা রোকে এক একটা ফিল্ড বলে থাকি, ঠিক আছে, একদম। ওকে, তো ফিল্ড এবং অ্যাট্রিবিউট যার মাধ্যমে ইনফরমেশন স্টোর হয়। যেমন ধরো স্টুডেন্ট টেবিলে স্টুডেন্টের নেম, স্টুডেন্টের এজ, ফোন নাম্বার, অ্যাড্রেস। টিচারেরও সেম, কোর্সের ক্ষেত্রে কোর্স। এখন একটা ডেটাবেসে এতগুলো টেবিল আছে, সেই টেবিলে এত প্রকারের কলাম আছে, অ্যাট্রিবিউট আছে। এগুলোর মধ্যে তোমার যে রিলেশনশিপটা থাকে, সেই রিলেশনশিপটাকে আমাদের ডেসক্রাইব করে থাকে যে জিনিসটা, তাকে আমরা থ্রি স্কিমা আর্কিটেকচারে কনসেপচুয়াল অথবা লজিক্যাল লেভেল বলে থাকি। বুঝতে পারলে প্রত্যেকে? কনসেপচুয়াল অথবা লজিক্যাল লেভেল বলে থাকি, ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকে? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কনসেপচুয়াল বা লজিক্যাল লেভেল হয়ে থাকে। এর আরো একটা কাজ আছে, যেটা আমরা পরে আলাদা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে পড়বো, সেটা কি তোমার ডেটাবেস কনস্ট্যান্ট। ডেটাবেস কনস্ট্যান্ট মানে কি? ডেটাবেস কনস্ট্যান্ট মানে তুমি দেখবে, আমি ধরো বললাম স্টুডেন্ট টেবিলে s.id, এটাকে আমি কি বললাম, এটাকে আমি বললাম প্রাইমারি কি। এখন যখন তোমার এই অ্যাট্রিবিউটটা প্রাইমারি কি হবে, তখন এক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রকারের তোমাদের রুলস হচ্ছে থাকবে। আচ্ছা, মাইক অন আছে কাউ? মাইকটা অফ রেখো, মাইকগুলো অন হয়ে যাচ্ছে কেন তোমাদের? কার আছে? এই যে, আচ্ছা, দীপন, মিউট করলাম। চলো, ঠিক আছে। তাহলে কি বলছিলাম আমি, ডেটাবেস কনস্ট্যান্ট, এই জিনিসটাও কনসেপচুয়াল লেভেলের কাজ। এখন বলে কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট হচ্ছে আমার তোমার বেসিক্যালি তোমার ধরো এখানে স্টুডেন্ট টেবিলে আমি বললাম স্টুডেন্ট ডট আইডি বলে আমার কাছে একটা অ্যাট্রিবিউট, যেটা তোমার প্রাইমারি কি। এখন আমাকে জিজ্ঞাসা করবে না প্রাইমারি কি কি সুপার কি, এগুলো জিজ্ঞাসা করবে না, এর আলাদা চ্যাপ্টার আছে, অনেক বড় টপিক এগুলো। প্রাইমারি কি যখন কোনো একটা আমরা কলামকে করি, তখন সেখানে কিছু রুলস থাকে, ঠিক আছে। রুলস কিরকম? যেমন তোমার প্রাইমারি কি কলামকে তুমি কখনো খালি রাখতে পারবে না, অর্থাৎ নাল কখনো হবে না, ঠিক আছে। ওকে, এটা নাম্বার ওয়ান। নাম্বার সেকেন্ড, প্রাইমারি কি তোমার যে কলামটা হবে সেখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। এইগুলো হচ্ছে প্রাইমারি কি এর রুলস। এরকম আরো অনেক কনস্ট্যান্ট থাকে, যেখানে কিছু রুলস থাকে আমাদের ডেটাবেসে, যে রুলস গুলো তোমার ডেটার মধ্যে ইমপ্লিমেন্ট হয়। এখন এই রুলস গুলো কার মাধ্যমে তৈরি হয়? এই রুলস গুলো আমাদের থ্রি লেয়ার আর্কিটেকচারে কনসেপচুয়াল অথবা লজিক্যাল লেভেলের মাধ্যমে তৈরি হয়, ঠিক আছে। কনসেপচুয়াল অথবা লজিক্যাল লেভেলের মাধ্যমে। বুঝতে পারলে প্রত্যেকে? তাহলে কনসেপচুয়াল লেভেলের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা। তাহলে এখানে যদি পরীক্ষায় তোমাকে এরকম প্রশ্ন দেয় 2 নম্বরের, লিখতে পারবে তো প্রত্যেকে? কনসেপচুয়াল লেভেলের প্রয়োজনীয়তা আলোচনা করো। তাহলে প্রয়োজনীয়তা কি? এই যে বললাম, লজিক্যাল ভিউ পরিকাঠামো দেওয়া, ডেটাবেসে বিভিন্ন এন্টিটি অ্যাট্রিবিউটের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করা, ডেটাবেস কনস্ট্যান্ট অর্থাৎ বিভিন্ন প্রকারের রুলসকে আমাদের নিশ্চিত করা, ঠিক আছে। এবার আমরা লাস্ট স্তর যে আছে সেটাকে পড়বো, যাকে আমরা এক্সটার্নাল অথবা ভিউ লেভেল হচ্ছে বলে থাকি, যেটা একদম উপরের স্তর হয়ে থাকে। আর এই যে স্তরটা থাকে, এইটার অ্যাক্সেস আমাদের হচ্ছে অলওয়েজ ডেটাবেস ব্যবহারকারীদের কাছে থাকে। আর এই এক্সটার্নাল বা ভিউ লেভেলের কাজ কি? এর কাজ হচ্ছে তোমার ডেটাবেসে এই যে আমাদের
কনসেপচুয়াল লেভেল আর ইন্টারনাল লেভেল, এই দুটো লেভেলের কোনো প্রকারের অ্যাক্সেস যেন কোনোদিনও কোনো ইউজারের কাছে না আসে। ইউজারের কাছে শুধুমাত্র সেইটুকু অ্যাক্সেস থাকবে যতটুকু ইউজারের দরকার আছে একটা অ্যাপ্লিকেশন বা একটা সফটওয়্যার চালানোর জন্য। তার ইন্টারনাল যে জিনিসটা আছে সেই ইন্টারনাল জিনিসটার অ্যাক্সেস যেন কোনোভাবেই না আসে। এইটা আমাদের হচ্ছে তোমার এখানে এক্সটার্নাল বা ভিউ লেভেলের মাধ্যমে করা হয়ে থাকে। এই যে বলেছে এই স্তরটি ব্যবহারকারীর কাছে শুধুমাত্র সেই অংশটাই দেখায় যা তাদের কাজের জন্য প্রয়োজন হয়, তার বাইরের অংশ তারা দেখায় না। ঠিক আছে, বুঝতে পারলে প্রত্যেকে? তাহলে এখানে এক্সটার্নাল লেভেলের উদ্দেশ্যটা, এক্সটার্নাল লেভেল আছে বলেই তুমি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারছো এত সহজে। যদি না থাকতো তাহলে তাহলে সবাইকে হচ্ছে ডেটাবেস ইঞ্জিনিয়ার হতে হতো। যারা তোমার ধরো কোনোদিনও কম্পিউটার নিয়ে পড়েনি তাদেরকেও ডেটাবেস ইঞ্জিনিয়ার হতে হতো। তাহলে ঠিক আছে, নেই বলেই আমরা এই যে ইন্টারনাল যে দুখানা স্তর আছে কনসেপচুয়াল আর তোমার হচ্ছে এখানে আমাদের ফিজিক্যাল, এই দুটোর অ্যাক্সেস আমরা পাই না যেহেতু আছে বলে। তাহলে আলটিমেটলি শর্টলি কি কি আছে? শর্টলি হচ্ছে তোমার এখানে আমাদের হচ্ছে তোমার নাম্বার 1 সব থেকে নিচের স্তর হচ্ছে ফিজিক্যাল লেভেল, যে স্তরের কাজ আমাদের ডেটাবেসে ডেটা ফাইলগুলো তোমার কিভাবে স্টোর থাকবে, কোথায় থাকবে, সেখান থেকে ডেটা কিভাবে অ্যাক্সেস হবে, ডেটা কিভাবে সার্চ হবে, ফাইন্ড কিভাবে হবে, এই সব কিছু ফিজিক্যাল লেভেলের মাধ্যমে হয়ে থাকে। যেখানে আমাদের বিভিন্ন প্রকারের ডেটা স্ট্রাকচার তোমার ব্যবহার করে কম্পিউটার, ডেটা ইন্ডেক্সিং ব্যবহার করে অ্যান্ড মেনি মোর। ঠিক আছে, এরপর তোমার কাছে কনসেপচুয়াল লেভেল আছে যেটা হচ্ছে মিডল পার্ট, যার কাজ লজিক্যাল পরিকাঠামো তৈরি করা, যেখানে তোমার প্রত্যেকটা ডেটাবেসের ভেতরে থাকা বিভিন্ন টেবিলের মধ্যে রিলেশনশিপ, বিভিন্ন তোমার হচ্ছে কলাম রোয়ের মধ্যে তোমার রিলেশনশিপ, বিভিন্ন প্রকারের ডেটাবেস রুলসকে তৈরি করা, এগুলো কনসেপচুয়াল বা লজিক্যাল লেভেলে হয়ে থাকে। অ্যান্ড লাস্টলি আমাদের সবার উপরে থাকে এক্সটার্নাল লেভেল, যেটা তোমার ব্যবহারকারীরা ব্যবহার করতে পারে, যার কাজ হচ্ছে শুধু সেইটুকু নেসেসারি ইনফরমেশনকে শো করা ইউজারদের কাছে যতটুকু তার দরকার আছে। এই যে এত জটিল ইনফরমেশন গুলো কনসেপচুয়াল লেভেল, এক্সটার্নাল লেভেল, এইগুলো তাদের কাছে কোনো সই করা হয় না। ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক আছে, ক্লিয়ার? এটার কোনো এক্সাম্পল নেই, এটা আমাদের ইন্টারনাল পার্ট। ঠিক আছে, ডেটাবেস আর্কিটেকচারে এটা আমাদের ইন্টারনাল পার্ট। এটা কিরকম এক্সাম্পল হতে পারে? যে ধরো তুমি একটা তোমার এসকিউএল এ একটা ফাইল ক্রিয়েট করলে, এই ফাইল ক্রিয়েটটা করার পর যখন তুমি ফাইলটা সেভ করছো এটা তোমার ফিজিক্যাল লেভেল। তারপর তুমি একটা টেবিল ক্রিয়েট করলে, সেই টেবিলে অনেকগুলো কলাম রাখলে, সেখানে প্রথম কলামটাকে প্রাইমারি কি করলে, তাহলে তোমার যে জিনিসটা হলো সেটা তোমার কনসেপচুয়াল লেভেল। দেন তোমার এই ডেটাবেসটা তোমার একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথে কানেক্টেড আছে, সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাকে কোনো একজন ইউজার ব্যবহার করছে, সেটা তোমার ভিউ লেভেল। ঠিক আছে, সেটা তোমার ভিউ লেভেল। ঠিক আছে, ক্লিয়ার? এখান থেকে প্রশ্ন যেটা আসবে তোমার কাছে 3 নম্বরের বললাম 3 লেয়ার আর্কিটেকচার বলতে কি বোঝো, এই যে নোটস এর মধ্যেই আছে 3 লেয়ার আর্কিটেকচার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, 3 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, সেম জিনিসটাই যেটা পিপিটিতে আছে সেটাই এখানে এখানেও দেওয়া আছে। তারপর এই যে পার্থক্য, সিঙ্গেল লেয়ার, 2 লেয়ার, 3 লেয়ারের মধ্যে পার্থক্য লেখো, অথবা বলতে পারে সিঙ্গেল লেয়ার বা 2 লেয়ারের মধ্যে পার্থক্য লেখো। একটা জায়গাতে সবকটা আছে, যে কোনোটা লিখতে পারবে পরীক্ষায়। সিঙ্গেল লেয়ারের বাংলা নাম 1 স্তর, 2 লেয়ারের বাংলা নাম 2 স্তর। ঠিক আছে, ইংরেজি মনে রাখবে, সহজ বেশি। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমাদের আর্কিটেকচার ক্লিয়ার প্রত্যেকের? এই ডেটাবেস আর্কিটেকচার তোমাদের এইটুকুনি ক্লাস 12-এ, এটা সম্পর্কে আরো ডিটেলসে, এটা একটা বিরাট বড় টপিক, এটা নিজের মধ্যেই একটা বিরাট বড় মহাসমুদ্র ডেটাবেস আর্কিটেকচার। এবং এই ডেটাবেস আর্কিটেকচার যারা জানে তাদেরকে আমরা বলে থাকি ইন্ডাস্ট্রিতে ডেটাবেস আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। এই ধরনের ইঞ্জিনিয়াররা সব থেকে সিনিয়র লেভেলের ইঞ্জিনিয়ার হয়ে থাকে। তো এই ডেটাবেস আর্কিটেকচার আরো ডিটেলসে তোমরা পড়বে যদি তোমরা ভবিষ্যতে বিসিএ নিয়ে পড়াশোনা করো। বিসিএ তে আমাদের কলেজে 3rd ইয়ারে হচ্ছে পড়ানো হয় অ্যাডভান্স ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে পুরো 5খানা চ্যাপ্টার আছে শুধুমাত্র ডেটাবেস আর্কিটেকচারের। ঠিক আছে, এখানে জাস্ট তো কাকে বলে এর টাইপটা পড়লে। ঠিক আছে, চলো তাহলে আর্কিটেকচার ক্লিয়ার।
এবার আমরা নেক্সট যে টপিকটা পড়বো, এগেন ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো তোমার ডেটা ইন্ডিপেন্ডেন্সি। ম্যাথামেটিক্স, কম্পিউটিং ওইসবে এগুলো থাকে না, ঠিক আছে? ডেটাবেস একমাত্র বিসিএ তে থাকে, বিসিএ বলো, বিটেক বলো, কম্পিউটারের ফিল্ডে, ঠিক আছে? নেক্সট যে টপিকটা আমরা পড়বো সেটা হলো ডেটা ইন্ডিপেন্ডেন্সি। এইটাও তোমার ডেটাবেস আর্কিটেকচারের সাথেই রিলেটেড। এখানে আরো ভালো করে তোমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারবে যে আমি কিছুক্ষণ আগে বললাম যে তোমার 3 লেয়ার আর্কিটেকচারের প্রধান উদ্দেশ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এবং তোমার ডেটাবেসকে পৃথক করা, ঠিক আছে? এইটা তোমরা এবার ডেটা ইন্ডিপেন্ডেন্সিতে আরো ভালো করে হচ্ছে বুঝতে পারবে, ঠিক আছে? প্রশ্ন কিরকম আসতে পারে পরীক্ষায়? প্রশ্ন দেখো, এই যে পরীক্ষায় আমার এরকম দিতে পারে ডেটা ইন্ডিপেন্ডেন্সি থেকে, দাঁড়াও, এই যে এই একটা প্রশ্ন আসতে পারে 5 নম্বরে যদি দেয় একসাথে, ডেটা ইন্ডিপেন্ডেন্সি কি, এটি কত প্রকার, কি কি, 1+2+2, ঠিক আছে? এরকম প্রশ্ন। অথবা প্রশ্ন আসতে পারে তোমার হচ্ছে ডেটা ইন্ডিপেন্ডেন্সি কাকে বলে, লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি সম্পর্কে লেখো, 1+2। লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি, ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সির মধ্যে পার্থক্য লেখো, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? নোটসে পেয়ে যাবে, ওকে? তো এখানে আমাদের তাহলে এখন ডেটা ইন্ডিপেন্ডেন্সি আলোচনা করতে হবে। ডেটা ইন্ডিপেন্ডেন্সি কি বলছে? ডেটা ইন্ডিপেন্ডেন্সি আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটি বৈশিষ্ট্য, যা ডেটাবেসের লজিক্যাল এবং ফিজিক্যাল স্কিমায়, লজিক্যাল অথবা ফিজিক্যাল স্কিমায় যদি কোনো পরিবর্তন আনা হয়, সেই পরিবর্তনটা আনার পরও তার প্রভাব অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে পড়বে না। যে ধরো তুমি এক্ষুনি 3 লেয়ার আর্কিটেকচারে পড়লে, তোমার কাছে ফিজিক্যাল লেয়ার আছে, লজিক্যাল লেয়ার, তুমি ফিজিক্যাল লেয়ারে কোনো পরিবর্তন করলে তার জন্য তোমার যেন অ্যাপ্লিকেশন লেয়ারে কোনো রকমের সমস্যা না হয়। তুমি লজিক্যাল লেয়ারে কোনো পরিবর্তন করলে এটার জন্য যেন অ্যাপ্লিকেশন লেয়ারে কোনো সমস্যা না হয়। অর্থাৎ ডেটা ইন্ডিপেন্ডেন্সি বলছে আমি তোমার লজিক্যাল লেভেল বা ফিজিক্যাল লেভেলে যাই পরিবর্তন করি না কেন, তার প্রভাব যেন কখনো অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যেন না হয়। আর এটা তখনই হবে যখন তোমার ডেটা ইন্ডিপেন্ডেন্স থাকবে, ডেটা ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে? স্কিমা কাকে বলে? স্কিমা হচ্ছে আমাদের আলাদা জিনিস, স্কিমাও এখানে পড়বো, ঠিক আছে? সব পড়বো। স্কিমা যদি বলি, স্কিমা তোমার হচ্ছে ইন্টারনাল যে লেআউট, সেটাকে আমরা স্কিমা বলে থাকি, ঠিক আছে? ইয়েস সৌমদীপ, অ্যাপ্লিকেশন লেভেল মানে তুমি ফার্স্ট লেভেলের কথা বলছো, যেটা কিছুক্ষণ আগেই বললাম, ঠিক আছে? ওকে, তাহলে ডেটা ইন্ডিপেন্ডেন্সির মেন উদ্দেশ্য হলো ডেটা তোমার কিভাবে স্টোর আছে সেটা নিয়ে প্রোগ্রামারকে কোনো চিন্তা করতে হবে না। অর্থাৎ আমি হচ্ছে প্রোগ্রামার, যে একটা সফটওয়্যার ব্যবহার করছি, সেই সফটওয়্যারের সাথে আমার একটা ডেটাবেস কানেক্ট আছে। এখন আমাকে কোনো যেন চিন্তা করতে না হয় যে আমি আমার সফটওয়্যারের মাধ্যমে যখন কোনো ডেটাকে তোমার ডেটাবেসের মধ্যে তোমার পুশ করব, তখন সেটা কিভাবে স্টোর হবে, তার জন্য তোমার আমার সফটওয়্যারে যেন কোনো প্রভাব না হয়, এই চিন্তা ভাবনাটা দূর করে দিয়েছে ডেটা ইন্ডিপেন্ডেন্সি আসার পর। ডেটা ইন্ডিপেন্ডেন্সি আমাদের 2 প্রকারের হয়ে থাকে, লজিক্যাল ডেটা, ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি। একে একে প্রত্যেকটা পড়বো। সবার প্রথম লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি পড়বো। লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি বলতে বোঝায় যখন কোনো একটা ডেটাবেসে লজিক্যাল স্কিমা, যার অপর নাম কনসেপচুয়াল লেভেলে কোনো ধরনের তুমি পরিবর্তন করলে, কিন্তু সেই পরিবর্তন করার পর তার প্রভাব অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অথবা তোমার এক্সটার্নাল স্কিমা, মানে যেটা তোমার হচ্ছে একদম উপরে ছিল 3 লেয়ার আর্কিটেকচারে, সেখানে কোনো প্রভাব পড়েনি, তাহলে জানবে তোমার লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি তোমার ডেটাবেসের মধ্যে ভালোভাবে আছে। আর যদি তুমি দেখতে পারো যে কনসেপচুয়াল লেভেলে কোনো পরিবর্তন করার পর তার প্রভাব বা তার এফেক্টটা অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে তোমার পড়েছে, তাহলে জানবে ডেটা ইন্ডিপেন্ডেন্সি আমার নেই, লজিক্যাল ডেটা। একটা উদাহরণ দিয়ে স্যার বোঝান, তাহলে ভালো করে বুঝতে পারবো। এই যে উদাহরণটা, এবং এখানে দেখো বলাও আছে নোটসে যে যদি আমার লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি না থাকতো তাহলে কি হতো, আর যদি থাকতো তাহলে কি হতো, যাতে আরো ভালো করে বুঝতে পারো। পরীক্ষায়ও কিন্তু এইভাবেই তোমাদেরকে লিখতে হবে, যেটা নোটসে পাবে, তাহলেই কিন্তু ভালো নম্বর পাবে, একটা প্রশ্নও কেউ কাটতে পারবে না। এক্সাম্পল কেমন? ধরো আমাদের কাছে একটা স্টুডেন্ট টেবিল আছে, ঠিক আছে? ভালো করে বুঝবে।
এই স্টুডেন্ট টেবিলে আমার কাছে ধরো তোমার তিনখানা অ্যাট্রিবিউট আছে। এই যে কি কি অ্যাট্রিবিউট, স্টুডেন্টের রোল নাম্বার, স্টুডেন্টের তোমার নেম মাইক অফ, আর তোমার স্টুডেন্টের অ্যাড্রেস, ঠিক আছে হলো। এবার ধরো আপাতত আমি দুখানা স্টুডেন্টের ইনফরমেশন এখানে অ্যাড করলাম, ঠিক আছে। ধরো রোল 1, এখানে তোমার নাম বললাম আমরা অর্ক, এখানে অ্যাড্রেস বললাম XYZ। আরেকজন ধরো স্টুডেন্টের নাম বললাম এখানে আমরা হচ্ছে রাহুল, ঠিক আছে রাহুল, আর এই সরি এটা নেম তো সরি রোল নাম্বার, তাহলে 2, নেমের মধ্যে রাহুল, অ্যাড্রেস বললাম ABC, ঠিক আছে এরকম একটা গেল। এখন ডেটা ইন্ডিপেন্ডেন্সি কি, এটা আমার আপাতত একটা ডেটাবেস টেবিল। এখন ধরো ফর সাম টাইম, কিছুদিন পর আমার মনে হলো আমার না স্টুডেন্ট টেবিলে অ্যাড্রেস কলামের কোনো প্রয়োজন নেই। তো আমি কি করলাম, এই অ্যাড্রেস কলামটাকে সিম্পল রিমুভ করে দিলাম। এই রিমুভিংটা কোথায় হলো, এই রিমুভিংটা আমার এই ডেটাবেসের মধ্যে হলো। আর এই ডেটাবেসটাকে ব্যবহার করে আছে আমার এখানে ধরো একটা অ্যাপ্লিকেশন। এখন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কি হচ্ছে, ধরো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ধরো এটা একটা স্কুলের অ্যাপ্লিকেশন। সেই স্কুলে তোমার রাহুল আসলো, রাহুল এসে বলল স্যার আমার আমার হচ্ছে কি বলে আমি আমার ধরো ফোন নাম্বার আপডেট করতে চাই, ফোন নাম্বার বলে আরেকটা কলাম। তো তখন কি করবে, তখন তোমার যে ক্লার্ক থাকে সে তোমার রাহুলের কাছ থেকে রোল নাম্বার জিজ্ঞাসা করবে। ক্লার্ক এখানে সফটওয়্যারে রোল নাম্বার ইনপুট করবে, সঙ্গে সঙ্গে সেই রোল নাম্বারের উপর বেস করে সেই পার্টিকুলার স্টুডেন্টের ডেটা কম্পিউটারে ডিসপ্লে হবে। এইটাই তো ডেটাবেস আর অ্যাপ্লিকেশনের মধ্যে কানেকশন আমাদের, ঠিক আছে। এখন রাহুল যদি তোমার ধরো রাহুল তোমার 2 দিন আগে এসেছিল, তখন রাহুলের ইনফরমেশনে রাহুল দেখতে পাচ্ছে তার আইডি, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। 2 দিন পর কি করা হয়েছে, ডেটাবেসে তোমার অ্যাড্রেস কলামটাকে তোমার রিমুভ করে দেওয়া হয়েছে। তো 2 দিন পর যখন রাহুল আবারও এসে বলছে আমার ফোন নাম্বারটা আপডেট করতে চাই, তখন ক্লার্ক কিন্তু রাহুলের ইনফরমেশন হিসেবে শুধুমাত্র রাহুলের হচ্ছে তোমার রোল নাম্বার, রাহুলের নেম আর ফোন নাম্বার, এই 3টে জিনিস দেখাতে পাচ্ছে, কারণ অ্যাড্রেস কলামটা তো তুমি রিমুভ করে দিয়েছো। তাহলে এখানে মেন জিনিসটা কি হলো, আমি ডেটাবেসে একটা পরিবর্তন করলাম যে আমি একটা আস্ত কলামকে পুরো রিমুভই করে দিলাম। তো এই কলামটার ইনফরমেশন যতজনের কাছে ছিল, যত স্টুডেন্টের, কারোর কাছে আর নেই। কিন্তু তার জন্য আমার অ্যাপ্লিকেশনে কি কোনো প্রভাব পড়েছে, অ্যাপ্লিকেশন কি বন্ধ হয়ে গেছে এখানে তুমি কলামটাকে রিমুভ করেছো বলে, ইয়েস অর নো? অ্যাপ্লিকেশন আমার বন্ধ হয়নি। এটাই হলো লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি, এটাই হলো লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি। যে লজিক্যাল ডেটা মানে কি, কনসেপচুয়াল লেভেল মানে কি, এই যে টেবিলের মধ্যে তুমি যে কলামকে অ্যাড করছো, কলামকে রিমুভ করছো, আপডেট করছো, এগুলো সমস্ত কনসেপচুয়াল লেভেলে হয়ে থাকে। আর এই কাজ করার জন্য তোমার অ্যাপ্লিকেশনে কোনো পরিবর্তন কিন্তু হবে না, অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা হবে না। যদি আমার কাছে লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি কনসেপ্টটা না থাকতো তাহলে কি হতো, তাহলে তোমার যেই তুমি এখানে অ্যাড্রেস কলামটা ডিলিট করলে সঙ্গে সঙ্গে তোমার অ্যাপ্লিকেশন ক্র্যাশ হয়ে যেত। অ্যাপ্লিকেশনে যখনই কোনো স্টুডেন্টের ইনফরমেশন ফাইন্ড আউট করা হতো, বলা হতো আমার অ্যাপ্লিকেশন ক্র্যাশ, স্টুডেন্ট ডেটা ইনভ্যালিড। কেন, কারণ লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি নেই। বুঝতে পারলে প্রত্যেকে ওয়াই লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি ইজ ইম্পর্টেন্ট। সিমিলারলি তুমি এখানে ধরো নতুন একটা কলাম অ্যাড করলে স্টুডেন্টের তোমার ধরো ফিস, তারা ফিস পেমেন্ট করেছে কিনা, তো এই যে আপডেটটা করলে এই আপডেটের জন্য তোমার অ্যাপ্লিকেশনে কোনো প্রভাব পড়বে না, অ্যাপ্লিকেশন দিব্যি চলছে, ঠিক আছে ক্লিয়ার প্রত্যেকের? আচ্ছা একজন জিজ্ঞাসা করেছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কি, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তো ভেরি সিম্পল, তুমি একটা সফটওয়্যার তৈরি করছো সেটাই তোমার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ঠিক আছে আর কিচ্ছু না। এই যে আমরা এক্সেল ওপেন করে আছি এটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ঠিক আছে। এই যে আমরা গুগল ক্রোম ওপেন করেছি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ঠিক আছে। তাহলে লজিক্যাল ক্লিয়ার প্রত্যেকের, বলো চ্যাটে লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি ক্লিয়ার। চলো আচ্ছা লুফি বলে যার নাম আছে, ঠিক আছে অরিজিনাল নেম দিয়ে কিন্তু আপডেট করবে, না হলে আজকের মধ্যেই অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। প্রত্যেকে কিন্তু অ্যাপের মধ্যে নিজেদের অরিজিনাল নেম রাখবে, কারণ ডেটাবেসের সাথে মিসম্যাচ হলে কিন্তু অ্যাকাউন্ট পার্মানেন্ট সাসপেন্ড হয়ে যাবে, ঠিক আছে। চলো
নেক্সট হচ্ছে আমরা পড়বো তোমার ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি। আচ্ছা তার আগে একটা ডাউট জিজ্ঞাসা করেছো, লজিক্যাল ডেটা না থাকলে কেন অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে? কারণ তোমার এখানে তাহলে কি হচ্ছে, ডেটাবেস আর তোমার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম দুটো একই জায়গায় আছে, ঠিক আছে? কারণ থ্রি স্কিমা আর্কিটেকচার তো নেই। তাহলে থ্রি স্কিমা আর্কিটেকচার কি করছে, তোমার হচ্ছে তিনটে স্তরে ডিভাইড করছে, যেগুলো প্রত্যেকটা একে অপরের সাথে পৃথক। সেই পৃথক ব্যাপারটা তখন থাকবে না। তো অবভিয়াসলি তুমি যদি ডেটাবেসে কোনো ছেদসারি করো, তোমার অ্যাপ্লিকেশন পুরো নষ্ট। তাই জন্য বলা হয় না যে আমাদের যারা তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার হয় তাদের কখনো ডেটাবেসে কাজ করতে দেয় না প্রথম 1 বছর 2 বছর। কারণ একটা কোম্পানির ডেটাবেসে তুমি যদি কোনো কিছু ভুল করো, তোমার সমস্ত কিছু লস্ট হয়ে যাবে, ঠিক আছে? এবং তোমার চাকরিও চলে যাবে, ঠিক আছে? বুঝতে পারলে? তো ডেটাবেস ম্যানেজমেন্ট বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বহুত ইম্পর্টেন্ট একটা ডোমেন আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে? নেম অ্যাট্রিবিউটও ইন্ডিপেন্ডেন্ট, আমাদের সবই ইন্ডিপেন্ডেন্ট। তুমি যেখানেই চেঞ্জেস করো না কেন একটা টেবিলে, তার প্রভাব কখনো তুমি অ্যাপ্লিকেশন প্রোগ্রামে পাবে না, ঠিক আছে? তার জন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রামে কোনো ডিস্টার্ব হবে না। ওকে, আচ্ছা মাইকটা পুরোপুরি অফ করে দেবো, ঠিক আছে? দাঁড়াও, চলো দিয়ে দিলাম অফ, ঠিক আছে? দেখো অফ করে দিলাম পুরোপুরি, ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি। ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি কি বলছে? ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি বলতে বোঝায় একটা ডেটাবেসের ইন্টারনাল অথবা ফিজিক্যাল স্কিমা, মানে অভ্যন্তরীণ স্তরে তুমি যদি কোনো প্রকারের পরিবর্তন করো, তখন সেই পরিবর্তনের প্রভাব লজিক্যাল স্কিমা বা তার উপরের যে স্তরগুলো আছে, মানে লজিক্যালেরও উপরে কোন স্তর আছে, ঠিক আছে? লজিক্যালের উপরে কোন স্তর আছে বলো এবার তোমরা চ্যাটে। লজিক্যালের উপরে অ্যাপ্লিকেশন বা ভিউ, দুটো জায়গাতেই যেন কোনো প্রভাব না পড়ে। যে ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি বলছে আমরা যদি অভ্যন্তরীণ স্তরে কোনো পরিবর্তন করি, যেটা আমাদের 3 লেয়ার আর্কিটেকচারে একদম সর্বনিম্ন স্তর ছিল, সেখানে যদি কোনো পরিবর্তন করো, তার প্রভাব যেন তোমার মিডিল যে স্তরটা, অর্থাৎ কনসেপচুয়াল লেভেল, যাকে আমরা লজিক্যাল স্কিমাও বলে থাকি, সেইখানে, এবং তার উপর যাকে আমরা অ্যাপ্লিকেশন অথবা এক্সটার্নাল অথবা তোমার ভিউ লেভেল বলে থাকি, সেখানে যেন তার প্রভাব না পড়ে। এটা ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি। তো ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সিতে আমাদের কি কি হয়? ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সিতে বেসিক্যালি ডেটা স্টোরেজের পদ্ধতিকে ডিসাইড করা হয়। কারণ ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি ফিজিক্যাল লেভেলের সাথে কানেক্টেড, ইন্টারনাল লেভেল, যেটা কিছুক্ষণ আগেই বলেছিলাম 3 লেয়ার আর্কিটেকচারে, যে তোমার ডেটা কিভাবে স্টোর আছে, কোথায় স্টোর আছে, সেটা এখানে বলা হয়। একটা উদাহরণ দিই, ধরো তোমার কাছে একটা ই কমার্স ওয়েবসাইট আছে, যেখানে তুমি তোমার গ্রাহকদের ডেটাবেসে তৈরি করেছো। তোমার একটা ই কমার্স ওয়েবসাইট যেখানে তুমি তোমার সমস্ত কাস্টমারদের ডেটা একটা ডেটাবেসে স্টোর করে রেখেছো। এবার শুরুর দিকে তুমি যখন ই কমার্স ওয়েবসাইটটা বানিয়েছিলে, তখন তুমি কি করেছিলে, এই যে ডেটাবেসটা, এই ডেটাবেসটাকে তুমি তোমার লোকাল সিস্টেমের মধ্যে রেখেছো। লোকাল সিস্টেম মানে কি, তুমি তোমার নিজের কম্পিউটারকেই অ্যাজ এ সার্ভার হিসেবে ব্যবহার করছো। এটা আমাদের ইনিশিয়ালি তোমার ঠিকঠাক আছে। যখন তোমার বিজনেস ছোটখাটো আছে, তখন তুমি এরকম করতে পারো। এতে তোমার কি হবে, এতে তোমার সার্ভার কস্ট বেঁচে যাবে। কারণ তুমি তোমার নিজের সিস্টেমকে যখন সার্ভার হিসেবে ব্যবহার করবে, তখন তোমাকে কোনো সার্ভারের জন্য পয়সা দিতে হবে না, ঠিক আছে? কিন্তু এর অনেক ডিসঅ্যাডভান্টেজ থাকে। ডিসঅ্যাডভান্টেজ কি? তোমার সিস্টেম অনেক স্ট্রং হতে হবে। তোমার সিস্টেম যদি কোনোদিনও নষ্ট হয়ে যায়, সব ডেটা তোমার লস্ট। তাই তুমি কি করলে, তোমার যখন বিজনেস তোমার ইমপ্রুভ হলো, বিজনেস থেকে ভালো যখন প্রফিট হলো, তুমি মনে করলে যে এবার এই যে পুরো ডেটাবেসটা আছে আমার, এই ডেটাবেসটাকে আমি আমার লোকাল সিস্টেম থেকে তোমার কোথায় নিয়ে যাব, তোমার একটা ক্লাউড বেস সার্ভারে। ক্লাউড বেস সার্ভার মানে যেগুলো আমাদের হোস্টিং হয়ে থাকে, ঠিক আছে? বিভিন্ন প্রকারের যে হোস্টিং কোম্পানিগুলো হয়, যেমন তোমার ধরো গুগল ক্লাউড, মাইক্রোসফট অ্যাজুর, ঠিক আছে, অ্যামাজন ওয়েব সার্ভিস, AWS, নাম শুনেছো নিশ্চয়ই AWS এর অনেক। AWS, গুগল ক্লাউড, এগুলো হচ্ছে ক্লাউড বেস আমাদের সার্ভার, হোস্টিঙ্গার। ইয়েস, আমাদের ইউথ ক্যারিয়ারের ওয়েবসাইটে হোস্টিঙ্গারে আছে, ঠিক আছে? তো এরকম ধরনের তুমি যে কাজটা করছো, যেখানে একটা পুরো ডেটাবেস
তোমার এতদিন একখানা জায়গায় তোমার স্টোর ছিল, সেখান থেকে তুমি এখন ট্রান্সফার করে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছ। এই যে পরিবর্তনটা করছো, এটা একটা ম্যাসিভ লেভেলের পরিবর্তন। এখন এই পরিবর্তনের জন্য যেন তোমার কোনো প্রকারের চেঞ্জেস আমার কনসেপচুয়াল লেভেল এবং তোমার ভিউ লেভেল অর্থাৎ অ্যাপ্লিকেশন লেভেলে যেন কখনোই না হয়। চেঞ্জেস মানে কি, দেখা গেল তুমি যখন ডেটাবেসটাকে ট্রান্সফার করছো একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, তখন তোমার অ্যাপ বা ওয়েবসাইটটা ডাউন হয়ে গেল, বন্ধ হয়ে গেল, ক্র্যাশ হয়ে গেল। ডেটাবেসে থাকা সমস্ত টেবিলগুলো দেখতে পারলে হঠাৎ তোমার খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম যদি দেখো কখনো প্রবলেম দেখতে পাও, জানবে তোমার ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি ইমপ্লিমেন্ট নেই। আর যদি না হয়, জানবে ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি আছে। বুঝতে পারলে? বুঝতে পারলে? বলো। ক্লিয়ার? আচ্ছা, ফিজিক্যাল একটা কি ডাউট জিজ্ঞাসা করলে, কোথায় গেল? উড়ে গেল ডাউটটা আমার। এই যে ফিজিক্যাল স্কিমা, ঠিক আছে, স্পেলিং ভুল করেছো কিন্তু। স্পেলিং ভুল করলে পরীক্ষা কিন্তু নাম্বার কেটে নেবে। ফিজিক্যাল স্কিমা কি বললাম? ফিজিক্যাল স্কিমা মানে তোমার হচ্ছে একদম আমাদের ইন্টারনাল লেভেল, যেটার কাজ হচ্ছে কেবলমাত্র তোমার ডেটা কোথায় স্টোর আছে, ডেটা স্টোরেজ রিলেটেড সমস্ত কাজকর্ম ফিজিক্যালে হয়ে থাকে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তাহলে ডেটা স্টোরেজের এভরিথিং ফিজিক্যাল লেয়ার। না, এটা ওয়ান লেয়ারের মধ্যে পড়ে না। ওয়ান লেয়ার আলাদা কনসেপ্ট, ওয়ান লেয়ারে কোনো কিছু থাকে না। সিঙ্গেল লেয়ার কোনো ডেটাবেসই ফলো করে না। সিঙ্গেল লেয়ার মানে তুমি সিম্পল একটা ফাইল ক্রিয়েট করছো, একটা ফোল্ডার ক্রিয়েট করছো নোটপ্যাড ওপেন করে বা এনিথিং, সেটা সিঙ্গেল লেয়ার। যেখানে তুমি কি বিভিন্ন অপারেশন করতে পারছো ডেটাবেস, যেমন তোমার ধরো আপডেট করা, ডিলিট করা, ফাইন্ড আউট করা, এগুলো সিঙ্গেল লেয়ারে হয় না, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমার সিঙ্গেল আর আমাদের ফিজিক্যাল লেয়ার। এখান থেকে পার্থক্য আছে, এই যে না এখানে না, পার্থক্যটা একটু নিচে আছে, পার্থক্যটা নোটস থেকে নিজেরা পড়ে নেবে। এই যে লজিক্যাল আর ফিজিক্যাল, লজিক্যালে কি হয়, লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি বা লজিক্যাল স্কিমায় যদি কোনো পরিবর্তন হয়, তার প্রভাব এক্সটার্নাল স্কিমা বা ইউজার লেভেলে কখনো দেখা যায় না। আর ফিজিক্যালের ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন হয়, তার প্রভাব লজিক্যাল এবং তোমার এক্সটার্নাল বা ইউজার লেভেলে দেখা যায় না, ঠিক আছে? আমাদের লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি এক্সটার্নাল লেভেল এবং কনসেপচুয়াল লেভেলের মধ্যে সম্পর্ক স্থাপন করে, ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি কনসেপচুয়াল এবং ইন্টারনাল লেভেলের মধ্যে সম্পর্ক স্থাপন করে, এবং বাদবাকি আরো পয়েন্টস এখানে দেওয়া আছে, ঠিক আছে? ক্লিয়ার? ডান প্রত্যেকে? বলো। বাকিরা যাদের বুঝতে অসুবিধা হবে আবার, তারা এরপর রেকর্ডিংটা ভালো করে দেখবে। খুব ইজি টপিক এটা। এটার জন্য জাস্ট তোমাকে 3 লেয়ার আর্কিটেকচারটা বুঝতে হবে। দেখলে তো 3 লেয়ার আর্কিটেকচারের সাথে সেম আছে তো অনেকটা। 3 লেয়ার আর্কিটেকচারটা আমি যদি পড়ে নিই ভালো করে, এটা আমাদের সেম পুরো, ঠিক আছে? লোকাল সিস্টেম, ইয়েস, ফার্স্ট লেয়ার। লোকাল সিস্টেম আমাদের ফার্স্ট লেয়ার, ইয়েস, ঠিক আছে? লোকাল সিস্টেম মানে তুমি তোমার সিস্টেমের মধ্যে যতক্ষণ আছো ততক্ষণ লোকাল সিস্টেম, ঠিক আছে? ইয়েস, জোহো তোমার ক্লাউড বেস, জোহো হচ্ছে আমাদের মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে? তাহলে আমাদের দুইখানা মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই প্রথম চ্যাপ্টার থেকে, 3 লেয়ার আর্কিটেকচার, ডেটা ইন্ডিপেন্ডেন্সি আমাদের কমপ্লিট। এই দুটো পরীক্ষায় আসার 95 নয় 99% চান্সেস কিন্তু আছে, ঠিক আছে? ওকে, আর এই দুটোই কমপ্লিকেটেড টপিক ছিল। এবারের যে টপিকগুলো আছে এগুলো ইজি। গুগল প্রথম কথা ডেটাবেসই না, গুগল হচ্ছে আমাদের একটা তোমার সার্চ ইঞ্জিন, ঠিক আছে? ওইভাবে তুমি সবকিছুকে রিলেট করতে পারবে না। গুগল ইজ নট আ ডেটাবেস, গুগল ইজ আ সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এবার গুগলের বিভিন্ন প্রকারের ডেটাবেস ইঞ্জিন আছে, যেমন তোমার হচ্ছে গুগলের ক্ষেত্রে আছে আমাদের গুগল ক্লাউড, যেটা সব থেকে কমন। তারপর তোমার হচ্ছে আরেকটা কি যেন আছে আমাদের, ফায়ারওয়েল না কি একটা নামের একটা আছে। এগুলো যখন বিসিএ নিয়ে পড়াশোনা করবে তখন আরো ইন্টারনালি জানতে পারবে, ঠিক আছে? এইসব বিষয়। চলো, গুগল ড্রাইভ, ইয়েস, গুগল ড্রাইভ, ঠিক আছে? প্রতিটা লেয়ারের তো এক্সাম্পল অরূপ আমি কিছুক্ষণ আগেই বললাম, কোথায় ছিলে তুমি এতক্ষণ?
এই তো এখানে তো বললাম তোমাকে প্রতিটা লেয়ার, আর লেয়ারে আলাদা আলাদা কি আর এক্সাম্পল আছে। 3 লেয়ার, প্রথম প্রথম কথা তোমার ফিজিক্যাল লেয়ারের এক্সাম্পল কি, তোমার ফাইল যেখানে স্টোর আছে তুমি দেখতে পাচ্ছ, সেই ফাইল স্টোরেজ জায়গাটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার, ঠিক আছে। কনসেপচুয়াল লেভেল কি, তোমার ডেটাবেসের মধ্যে তুমি যে টেবিলটা ক্রিয়েট করছো কনসেপচুয়াল লেভেলের মধ্যে থাকে। আর আমাদের তোমার লাস্টলি হচ্ছে সবার উপরে এক্সটার্নাল, কোনটা, যেটা তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম। তোমার পাইথন প্রোগ্রামের সাথে ধরো তোমার একটা ডেটাবেস কানেক্ট আছে, তার যে প্রোগ্রামের কোড সেগুলো অ্যাপ্লিকেশন বা ভিউ লেভেলের মধ্যে পড়ে, ঠিক আছে। চলো চলো মনোযোগ দাও প্রত্যেকে, এখনো টপিক কিন্তু বাকি আছে, ঠিক আছে। চলো এবার নেক্সট হচ্ছে আমরা পড়বো ডেটা মডেল। ডেটা মডেল কাকে বলে? ডেটা মডেল কি? ডেটা মডেল হচ্ছে বেসিক্যালি আমাদের একখানা নকশা বা ম্যাপিং সিস্টেম হয়ে থাকে, যেটা বেসিক্যালি তোমাদের ডেটাবেসের গঠন অর্থাৎ ডেটাবেসের স্ট্রাকচার এবং সেই ডেটাবেসের মধ্যে আমাদের স্টোর থাকা বিভিন্ন প্রকারের তথ্য বা ইনফরমেশনের মধ্যে কোন ধরনের রিলেশনশিপ আছে, সেই রিলেশনশিপটাকে আমরা বুঝিয়ে থাকি তোমার যে পদ্ধতির মাধ্যমে, সেই পদ্ধতিকে আমরা ডেটা মডেল হচ্ছে বলে থাকি। তাহলে ডেটা মডেল কি? ডেটা মডেল একটা ডেটাবেসের স্ট্রাকচার এবং তার মধ্যে থাকা ইনফরমেশনের যে রিলেশনশিপ থাকে সেটাকে ডেটা মডেল বলা হয়। ডেটা মডেল বিভিন্ন প্রকারের থাকে আমাদের কাছে, হায়ারকিয়াল, নেটওয়ার্ক, রিলেশনাল, অবজেক্ট। প্রশ্ন এখান থেকে তোমার কিরকম আসতে পারে, এই যে ডেটা মডেল কাকে বলে, ডেটা মডেলের সুবিধা অসুবিধা আলোচনা করো। এখানে সুবিধা অসুবিধা তোমরা মিনিমাম 2টো পয়েন্ট লিখবে, তাহলেই হবে, ঠিক আছে। আমি এখানে 5টা পয়েন্ট দিয়েছি, 5টা পয়েন্টই পরীক্ষায় লেখার দরকার নেই, যে কোনো 2টো লিখবে, যেটা তোমার সহজ মনে হবে, যেটা তোমার ইজি মনে হবে সেটা লিখবে, ঠিক আছে। আর নিজের ভাষাতেও লিখতে পারো, হুবহু মুখস্থ করার দরকার নেই, হুবহু মুখস্থ করে মনে রাখতে পারবে না। ক্লাসটা করলে, নোটসটা পড়লে, ভালো করে বুঝলে, তারপর নিজের ভাষায়ও তুমি অ্যান্সার লিখে দিতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ওকে, যাদের যাদের টিউশন আছে তারা লিভ করতে পারো, কারণ রেকর্ডেড তো তুমি পেয়েই যাবে, রেকর্ডেড পেয়ে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, আরেকটা প্রশ্ন 3 নম্বরে আসতে পারে, বিভিন্ন প্রকার ডেটা মডেল সম্পর্কে আলোচনা করো। এটা একটু বড় প্রশ্ন হবে, এখানে যতগুলো টাইপস আছে সেগুলো তোমাদের হচ্ছে তোমরা তার সম্পর্কে লিখবে। এই যে সবার প্রথম আলোচনা, তার সুবিধা একটা করে পয়েন্ট, অসুবিধা, উদাহরণ এবং এইভাবে ছবি, এরকম একটা ছবি তোমাকে ড্র করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটার ক্ষেত্রে যা যা দেখতে পাচ্ছ ছবিটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝলে তো। 1 বাই 1 প্রত্যেকটা মডেল দেখবো। সবার প্রথম হায়ারকিয়াল মডেল। হায়ারকিয়াল মডেল হচ্ছে একদম বেসিক মডেল আমাদের, ঠিক আছে। এই হায়ারকিয়াল মডেল আমরা বেশি পরিমাণে দেখতে পাই উইন্ডোজ অথবা লিনাক্স ফাইল সিস্টেমে, যেখানে প্রতিটা ফাইল বা ফোল্ডারকে একখানা প্যারেন্ট ফোল্ডারের মধ্যে রাখা হয়। বিগেস্ট এক্সাম্পল এই যে যাও এখানে, এই যে আমাদের ক্লাস 12 সেমিস্টার 3, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ, এটা একটা ফোল্ডার, এটা হচ্ছে হায়ারকিয়াল মডেলের এক্সাম্পল। এটা তোমার প্যারেন্ট ফোল্ডার। এই ফোল্ডারের ভেতরে দেখো আরো 2টো ফোল্ডার আছে, ই কমার্স, পাইথন। পাইথনের ভেতরে দেখো আরো অনেক ফোল্ডার তোমার এখানে আছে, তার ভেতরে দেখো আরো অনেক প্রকারের ফাইলস আছে। সিমিলার আমি যদি ব্যাক করি, ই কমার্স ফোল্ডারে যাই, তার ভেতরে আরো অনেক ফাইল আছে। তো তোমার এই যে উইন্ডোজ, এই যে লিনাক্স, এই যে অ্যান্ড্রয়েড থাকে, তাতে যে ফাইল সিস্টেম থাকে, সেই ফাইল সিস্টেম হচ্ছে আমাদের বেসিক্যালি হায়ারকিয়াল ডেটা মডেলের এক্সাম্পল হচ্ছে হয়ে থাকে, যেখানে আমরা হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ দেখতে পাই, ঠিক আছে। যেটা আমাদের বেসিক্যালি তোমার ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমে আমাদের ট্রি ডেটা স্ট্রাকচার যেটা থাকে এটার সাথে সেম। তোমরা বলবে ট্রি কি, আমি বলবো তোমাদের এখন বোঝার দরকারও নেই, কারণ ট্রি হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং এর টপিক, ঠিক আছে। এই ট্রি মানে কি, যেখানে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ দেখতে পাই। যেমন আমি যে এক্সাম্পলটা বললাম, আমাদের কাছে ক্লাস 12 সেম 3 এর একটা ফোল্ডার, এটা তোমার প্যারেন্ট, এর 2টো চাইল্ড, পাইথন একটা ফোল্ডার, ই কমার্স একটা ফোল্ডার। পাইথন ফোল্ডারের ভেতরে আরো সাব ফোল্ডার আছে, ই কমার্সের ভেতরে আরো সাব ফোল্ডার আছে। তো এই যে সাব ফোল্ডার গুলো আছে, এইগুলো পাইথনের চাইল্ড, আর পাইথন হচ্ছে তোমার এই সাব ফোল্ডারের তোমার প্যারেন্ট। আর পাইথন হচ্ছে আবার তোমার এখানে ক্লাস 12 সেম 3 এর চাইল্ড, এবং ক্লাস 12 সেম 3 হচ্ছে পাইথন আর ই কমার্স এর প্যারেন্ট। ইয়েস, টোপোলজি।
তো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ যে ধরনের মডেলে দেখতে পাই সেগুলোকে আমরা হায়ারকিয়াল ডেটা মডেল বলে থাকি, যার এক্সাম্পল তোমার উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, লিনাক্স, ম্যাক। এখানে যে ফাইল সিস্টেম তুমি দেখতে পাও, ফোল্ডার সিস্টেম যে দেখতে পাও, ক্লিয়ার প্রত্যেকে? ঠিক আছে, একদম ইজি এটা, ঠিক আছে। নেক্সট টপিকটাও তোমরা পড়েছো 12 সেমিস্টার 3 তে, নেটওয়ার্ক মডেল। নেটওয়ার্ক মডেল কি? নেটওয়ার্ক মডেল হায়ারকিয়াল মডেলের থেকে আরো একটু অ্যাডভান্স ভার্সন, ঠিক আছে। এই মডেলে একটি ডেটা রেকর্ড একাধিক প্যারেন্ট এবং একাধিক চাইল্ড রেকর্ড ধারণ করতে পারে। এই যে দেখো দেখতে পাচ্ছ, এইটা তোমার নেটওয়ার্ক মডেলের এক্সাম্পল, যেখানে আমাদের কাছে দুটো, ইয়েস অবশ্যই ডায়াগ্রাম বানাতে হবে, ডায়াগ্রাম না আঁকলে নম্বর পাবে না ভালোভাবে, ঠিক আছে। তাহলে তোমার নম্বর কেটে দিতে পারে, কিন্তু ডায়াগ্রাম আঁকলে পুরো নম্বর পাবে, ঠিক আছে। তো নেটওয়ার্ক মডেলে দেখো একটা এক্সাম্পল, এখানে আমাদের কাছে একটা স্টুডেন্ট রেকর্ড বলে একটা টেবিল আছে, এটা একটা টেবিল। সিমিলার কোর্স রেকর্ড বলে আরেকটা টেবিল আছে, ঠিক আছে। এখন স্টুডেন্ট সমস্ত কোর্সে এনরোলমেন্ট করেছে। এখন একের বেশি কোর্স মাল্টিপল স্টুডেন্ট করতে পারছে। ধরো তুমি আমাদের ইনস্টিটিউটে পাইথন কোর্সে ভর্তি হয়েছো, তুমি আবার আমাদের ইনস্টিটিউটে জাভা কোর্সে ভর্তি হয়েছো, তুমি আবার আমাদের ইনস্টিটিউটে তোমার হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের কোর্সে ভর্তি হয়েছো। তাহলে একটা স্টুডেন্ট মাল্টিপল কোর্সে ভর্তি হতে পারছে, তার মানে এটা হচ্ছে আমাদের তোমার এখানে 1 to n রিলেশনশিপ। এগুলো আমরা পরে পড়বো, আমাদের সেকেন্ড চ্যাপ্টারে আছে, ঠিক আছে। সিমিলার ভাবে এরকমও বলতে পারি, একখানা কোর্স অনেকগুলো স্টুডেন্ট নিতে পারে, যে ধরো আমাদের কাছে 5টা স্টুডেন্ট আছে, 5টা স্টুডেন্টই পাইথনের কোর্সে ভর্তি হয়েছে, একটা কোর্সের মধ্যে মাল্টিপল স্টুডেন্ট ভর্তি হয়েছে, এটাও পসিবল। এটা হচ্ছে তোমার নেটওয়ার্ক মডেল, ঠিক আছে, যেখানে আমরা 1 to many, many to many এরকম রিলেশনশিপ দেখতে পারি। এটা এখন বুঝবে না মেনি টু মেনি কি, এগুলো তোমরা সেকেন্ড চ্যাপ্টারে বুঝবে, যখন আমরা এই রিলেশনাল মডেলের টপিকটা পড়বো। এই যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই সেকেন্ড না থার্ড চ্যাপ্টার, এই যে রিলেশনাল মডেলের মধ্যে এই নেটওয়ার্ক মডেলটা ডিটেলসে আছে, ঠিক আছে, বুঝতে পারলে? তো এটা আমাদের গেল। নেক্সট হচ্ছে তোমার সবথেকে কমন, যেটা আমাদের রিলেশনাল ডেটা মডেল, সংক্ষেপে RDM। রিলেশনাল ডেটা মডেলে সিম্পল তোমার টেবিলের মধ্যে রিলেশন দেখানো হয়, এটি অত্যন্ত সহজে আমরা বুঝতে পারি। এটির ক্ষেত্রে তোমার হচ্ছে রিলেশনাল অ্যালজাবরা ব্যবহার করে থাকে কম্পিউটার, যাকে আমরা রিলেশনাল বীজগণিত বলে থাকি। ডেটা ইন্ডিপেন্ডেন্সি এতে তোমার অনেক হাই হয়ে থাকে, আগের গুলোতে কিন্তু ডেটা ইন্ডিপেন্ডেন্সি আমাদের দুর্বল হয়, এখানে ডেটা ইন্ডিপেন্ডেন্সি অনেক হাই হয়। যেখানে তোমার বেসিক্যালি দুটো টেবিলের মধ্যে প্রতিটি টেবিলে যে কলাম আছে, রো আছে, তাদের মধ্যে কেমন রিলেশনশিপ, প্রাইমারি কি এর সাথে সুপার কি এর কেমন রিলেশনশিপ, সুপার কি এর সাথে ক্যান্ডিডেট কি এর কেমন রিলেশনশিপ, এইগুলো রিলেশনাল ডেটা মডেলের মাধ্যমে আমরা বুঝতে পারি, ঠিক আছে। এক্সাম্পল যদি বলি রিলেশনাল ডেটা মডেলের, MySQL এক্সাম্পল, ওরাকেল MySQL এর মতোই একটা সফটওয়্যার, মাইক্রোসফট এসকিউএল সার্ভার। যখন তোমরা বিসিএ নিয়ে পড়বে তখন তোমরা এই জিনিসটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে পড়াশোনা করবে, এবং যখন চাকরিও করবে তখন এই জিনিসটার মধ্যেই তোমরা কাজ করবে, এসকিউএল সার্ভারের মধ্যে। আর এই প্রত্যেকটা যে উদাহরণ দিলাম, MySQL, ওরাকেল, এসকিউএল সার্ভার, এগুলো সমস্ত RDBMS সফটওয়্যার, যাকে আমরা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে থাকি, যার উদ্দেশ্যই হলো বিভিন্ন টেবিলের মধ্যে কিরকম রিলেশন আছে সেটা তোমাকে বোঝানো, এটাকেই রিলেশনাল মডেল বলা হয়, ঠিক আছে। ক্লিয়ার? বলো, বুঝতে পারলে? হ্যাঁ, ক্লাসের নোটস আমাদের ইংরেজিতে থাকবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে, নোটস ইংরেজিতেই থাকবে, মঙ্গলবারই দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, পাশে ইংরেজি ওয়ার্ডগুলো লিখবে প্রত্যেকে, ঠিক আছে, বাংলার সাথে ইংরেজিগুলো লিখবে, বাংলা না লিখলেও চলবে, অপশনাল ইংরেজি লিখলেও হয়ে যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে আমাদের ইয়ার মডেল, এইটা সম্পর্কে আমাদের হচ্ছে তোমার একেবারে দেখো সেকেন্ড চ্যাপ্টারে আরো ডিটেলসে আছে, এটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। এখান থেকে তোমার মেজরিটি প্রশ্ন পরীক্ষায় ডায়াগ্রাম রিলেটেড দেবে, তোমাকে বলবে যে কোনো একটা, ধরো লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, তার একটা ইয়ার ডায়াগ্রাম ড্র করো। ইয়ার ডায়াগ্রাম কি? প্রোগ্রামিং এ তোমাদের ফ্লো চার্টের কথা মনে আছে, ঠিক আছে,
প্রোগ্রামিং এ ফ্লো চার্টের কথা মনে আছে প্রত্যেকের? ওই যে ফ্লো চার্ট কি করতো, একটা প্রোগ্রামের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ছিল তো, ইয়েস অর নো? একটা প্রোগ্রামের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ফ্লো চার্ট। সিমিলার ধরো ডেটাবেসে তোমার বিভিন্ন টেবিল আছে, সেই টেবিলের মধ্যে রিলেশনশিপ কিরকম, সেই টেবিলে কতগুলো অ্যাট্রিবিউট আছে, কতগুলো রো আছে, তার যদি তুমি কোনো একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাতে চাও, ছবির মাধ্যমে যদি দেখাতে চাও, তাহলে আমরা ইআর মডেল ব্যবহার করে থাকি, এন্টিটি রিলেশনশিপ মডেল, যেখানে বিভিন্ন প্রকারের ডায়াগ্রাম থাকে, যেরকম তোমার টেবিলকে দেখানো হয় রেক্ট্যাঙ্গুলার বক্সের মাধ্যমে, সেই টেবিলে অ্যাট্রিবিউট গুলোকে তোমার এইভাবে দেখানো হয়, এরকম অ্যারো দিয়ে ডিম্বাকার সিম্বলের মাধ্যমে দেখানো হয়, তাদের মধ্যে কানেকশনকে এইভাবে অ্যারো লাইন দিয়ে দেখানো হয়। তো এটা আমরা ইয়ার ডায়াগ্রামে ভালো করে পড়বো সেকেন্ড চ্যাপ্টার, এখানে জাস্ট এই প্রশ্নটার অ্যান্সার হিসেবে আছে, ঠিক আছে? ব্যাস এই কটাই হচ্ছে আমাদের ডেটাবেস মডেলের মধ্যে পড়ে। তাহলে ক্লিয়ার প্রত্যেকের? হায়ারকিয়াল মডেল, ইয়ার মডেল, রিলেশনাল মডেল আর নেটওয়ার্ক মডেল। এছাড়াও আরো দুটো মডেল আছে যেটা পরীক্ষায় লেখার দরকার নেই, অপশনাল, আমি বলে দিচ্ছি, তো পরীক্ষায় লিখবে না, আমি তোমাদের ইনফরমেশনের জন্য দিয়েছি। সেটা কি? এই যে 5 নম্বর 6 নম্বর, এই দুটো লিখবে না, ঠিক আছে? বাট এই দুটো আমাদের হয়, যেমন অবজেক্ট ওরিয়েন্টেড মডেল আর তোমার নো এসকিউএল মডেল। নো এসকিউএল কি? মাই এসকিউএল এর ক্ষেত্রে যেরকম তোমরা দেখতে পারো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেখানে তোমার ডেটাগুলো তোমার রো এবং কলাম ওয়াইজ তোমার ডেটাবেসে স্টোর থাকে। নো এসকিউএল এ কি হয়? এই জিনিসটা হয় না। এখানে তোমার ডেটা হচ্ছে আমাদের জেসন ফরম্যাটে স্টোর থাকে। জেসন মানে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এখন হয়তো এগুলো বুঝবে না, বাট একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে, তোমরা অলরেডি এটার মধ্যে কাজ করেছো। এক্সাম্পল, আগের সেমিস্টারে পাইথনে তোমরা যারা যারা পাইথনের মধ্যে ডিকশনারি পড়েছিলে, সেই ডিকশনারিটাই হচ্ছে আমাদের নো এসকিউএল ডেটাবেস হয়ে থাকে, যেখানে কি ভ্যালু পেয়ারের মাধ্যমে তোমার হচ্ছে ডেটা স্টোর থাকে। তো যেখানে যেখানে কি ভ্যালু পেয়ার দেখতে পাই সেগুলো নো এসকিউএল। আর নো এসকিউএল জানো আমাদের মাই এসকিউএল এর থেকেও আরো বেটার, কারণ নো এসকিউএল এর ক্ষেত্রে আমাদের ডেটাবেস অনেক বেশি ফাস্ট হয়, অনেক সুপার হয়, ঠিক আছে? তাই জন্য বর্তমানে ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম তোমার নো এসকিউএল ডেটাবেসই ব্যবহার করা হয়, যেখানে সব থেকে কমন হচ্ছে আমাদের মঙ্গোডিবি, সব থেকে কমন মঙ্গোডিবি ডেটাবেসটা, ঠিক আছে? এই যে দেখো আমার কাছে এখানে আছে, আমি ওপেন করে দেখাচ্ছি। মঙ্গোডিবি আমাদের ওয়েব ডেভেলপমেন্টের কাজে লাগে, ঠিক আছে? ওয়েব ডেভেলপমেন্টে ওয়েবসাইটের সাথে আমরা যদি জাভাস্ক্রিপ্ট পাইথন দিয়ে ওয়েবসাইট বানাই, তাহলে আমরা মঙ্গোডিবি কে ব্যবহার করি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে মঙ্গোডিবি। দেখো এই যে এখানে দেখো এই যে ডেটাবেস, পুরো ডেটাবেসটাকে ভালো করে লক্ষ্য করে, এটা হচ্ছে একখানা টেবিল। এটাই যদি তোমার এসকিউএল এ থাকতো, তুমি টেবিল হিসেবে দেখতে পারতে, নেম বলে একটা কলাম, ডেসক্রিপশন একটা কলাম, প্রাইস একটা কলাম, রেটিংস একটা কলাম। কিন্তু এখানে দেখো সবকিছু আমার কিভাবে আছে, এখানে সবকিছু হচ্ছে আমার তোমার, এখানে হচ্ছে বেসিক্যালি তোমার এই যে কোনো রিলেশন এখানে নেই, আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের কাছে তোমার হচ্ছে কি ভ্যালু পেয়ার হিসেবে আছে, এইগুলো হচ্ছে কি নেম, এই হচ্ছে তার ভ্যালু নেম, ঠিক আছে? কি নেম আর এই হচ্ছে তোমার তার ভ্যালু নেম, এই যে দেখো কি ভ্যালু পেয়ার, ঠিক আছে? ওকে, চলো। তো এই দুটো আমাদের লিখতে হবে না, এটা জাস্ট বোঝার জন্য তোমাদের দিয়েছি, ঠিক আছে? পরবর্তী ডেটাবেস স্কিমা, যেটা জিজ্ঞাসা করেছিল আগে, স্কিমা কি? স্কিমা হচ্ছে একটা ডেটাবেসের আমাদের নকশা অথবা ব্লুপ্রিন্ট, স্পেলিং ভুল এটা, ব্লুপ্রিন্ট। স্কিমা হচ্ছে ডেটাবেসের একটা নকশা অথবা ব্লুপ্রিন্ট। এই যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম ডেটাবেসের স্ট্রাকচার, গঠন, পরিকাঠামো, এইটাকেই তোমার ডেটাবেস স্কিমা হচ্ছে বলা হয়ে থাকে। তাহলে স্কিমা হলো একটা ডেটাবেসে কোন টেবিল থাকবে, টেবিলের মধ্যে কোন কোন ফিল্ড থাকবে, কোন কোন কলাম থাকবে, তার মধ্যে সম্পর্ক কেমন হবে, তার যে পরিকল্পনা বা ডিজাইন, সেটাকেই আমরা স্কিমা বলে থাকি। উদাহরণটা দেখো ভালো করে, এখানে আমাদের কাছে একটা তোমার ডেটাবেস টেবিল আছে, এই যে স্টুডেন্ট টেবিল, যেখানে স্টুডেন্টের রোল নাম্বার, নেম, ক্লাস, অ্যাড্রেস, এজ, আর 4টে স্টুডেন্টের ইনফরমেশন পরপর দেওয়া আছে। তো এইটা হচ্ছে তোমার টেবিল হিসেবে আছে। এবার এই টেবিলের তুমি যদি ইন্টারনাল গঠনটা দেখতে চাও,
অর্থাৎ এই টেবিলটাকে কিভাবে তুমি তৈরি করলে, টেবিলটা তো এমনি এমনি তো আর উড়ে এসে জুড়ে বসবে না, টেবিলটা তো তৈরি করতে হবে। কার মাধ্যমে টেবিলটা আমরা তৈরি করব? টেবিলটা তৈরি করব আমরা হচ্ছে এসকিউএল এর মাধ্যমে, যেখানে আমাদের কাছে একটা এসকিউএল কমান্ড আছে। ভালো করে মনে করো, ডেমো ক্লাসে বলেছিলাম ক্রিয়েট টেবিল বলে একটা কমান্ড। তারপর তোমাকে যে টেবিলটা ক্রিয়েট করতে হবে সেই টেবিলের নাম, তারপর এই যে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেটের শেষে সেমিকলন, এবং এই ব্র্যাকেটের ভেতরে তোমাকে কি করতে হবে, সেই টেবিলে যতগুলো তোমার কলাম বা অ্যাট্রিবিউট থাকবে সেগুলোকে তোমার উইথ ডেটা টাইপ মেনশন করতে হবে। যেমন ধরো প্রথম অ্যাট্রিবিউট রোল নাম্বার, তো রোল নাম্বার লিখলাম, তার ডেটা টাইপ দিলাম ইন্টিজার, এবং বললাম এই যে কলামটা এটা আমার প্রাইমারি কি হবে, ঠিক আছে, প্রাইমারি কি। ওকে, দেন তোমার পরবর্তী অ্যাট্রিবিউট এখানে আমরা রাখলাম যেটা নেম, তার এখানে তোমার ডেটা টাইপ, পরবর্তী অ্যাট্রিবিউট ক্লাস, তার ডেটা টাইপ, পরবর্তী অ্যাড্রেস, তার পরবর্তী এজ। এই পুরো জিনিসটা কি, এই পুরো জিনিসটা হচ্ছে একটা এসকিউএল কোয়ারি, যার মাধ্যমে তোমার এই টেবিলটা আমাদের ক্রিয়েট হচ্ছে। আর এই যে এসকিউএল কোয়ারিটা দেখতে পাচ্ছ, এটাই তোমার হচ্ছে ডেটাবেস স্কিমা, এটাই আমাদের ডেটাবেস স্কিমা। ঠিক আছে, বুঝতে পারলে প্রত্যেকে? তাহলে ডেটাবেস স্কিমা কি, এই যে ক্রিয়েট টেবিলের যে পুরো কোডটা দেখতে পাচ্ছ, মনে রাখবে কিন্তু পুরো কোডটা, এই যে পুরো কোডটা দেখতে পাচ্ছ, এটাকেই ডেটাবেস স্কিমা আমরা বলে থাকি। ঠিক আছে, তাহলে মনে রাখবে একটা টেবিল তৈরি করার টাইম তোমাকে কিন্তু ডেটাবেস স্কিমাকে তৈরি করতে হয়, তাহলেই হচ্ছে আমাদের হয়ে থাকে। ঠিক আছে, হ্যাঁ আরো বড় করতে পারবে তুমি, যদি এখানে আরো একটা ইনফরমেশন অ্যাড করতে চাও, তুমি সিম্পল তখন কি করবে, এসকিউএল এ আপডেট কোয়ারি যে থাকে সেই আপডেট কোয়ারি ব্যবহার করবে। এগুলো যখন আমি প্র্যাকটিক্যাল করাবো এসকিউএল এর তখন শিখতে পারবে। হ্যাঁ, স্কিমা এন্ড কোড সেম জিনিস, কিন্তু সমস্ত কোডকে আমি স্কিমা বলবো না, স্কিমা একমাত্র সেই কোডটাকেই বলবো যেখানে তুমি ক্রিয়েট টেবিল দেখতে পাচ্ছ। ঠিক আছে, ক্রিয়েট টেবিল। ওকে, ক্লিয়ার? পাশে নাম্বারগুলো, ও নাম্বার তোমার এখানে বলা হচ্ছে যে 50 খানা লেটার অবধি তুমি এখানে স্ট্রিং ভ্যালু দিতে পারবে, যে স্ট্রিং ভ্যালু 50টা লেটার অবধি দিতে পারবে, 50 লেংথের বাইরে গিয়ে দিতে পারবে না। ঠিক আছে, মনে রাখবে। ঠিক আছে, হলো। পারফেক্ট, ঠিক আছে। এবার দেখো এখানে আমার কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমার আগের সাথে সেম, যেমন 3 লেয়ার আর্কিটেকচার পড়লে, 3 লেয়ার আর্কিটেকচারে যা যা পড়েছো সেটাই তোমার ঘুরিয়ে ফিরিয়ে তোমার হচ্ছে কোথায় ছিল আমাদের ডেটা ইন্ডিপেন্ডেন্সিতে, সেটাই আবার ঘুরিয়ে ফিরিয়ে তোমার 3 স্কিমা আর্কিটেকচারে আছে। এটা কিন্তু মনে রাখবে, 3 লেয়ার আর্কিটেকচার যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে তাহলে আমাদের কিন্তু আলাদা অ্যান্সার আছে যেটা উপরে ছিল, আর 3 স্কিমা আর্কিটেকচার যদি বলে আলাদা অ্যান্সার, কিন্তু কনসেপ্টটা আমাদের সেম। ঠিক আছে, কনসেপ্টটা কিন্তু আমাদের পুরো সেম আছে, যে 3 স্কিমা আর্কিটেকচার কি। তো দেখো 3 স্কিমা আর্কিটেকচার কি বলছে এখানে একটু দেখে নিই আমরা। এই যে 3 স্কিমা আর্কিটেকচারে আমাদের হচ্ছে তোমার প্রধানত ডেটা ইন্ডিপেন্ডেন্সি আছে, সেই ডেটা ইন্ডিপেন্ডেন্সিকে আমাদের হচ্ছে নিশ্চিত করা হয়। ঠিক আছে, বুঝতে পারলে? গ্রিন বক্সটা কিসের, গ্রিন বক্স কোথায় আছে এখানে, গ্রিন বক্স কোনটা, এটার কথা বলছো? গ্রিন বক্স, আচ্ছা এটা তোমার হচ্ছে 3 স্কিমা আর্কিটেকচারের ডায়াগ্রাম। ঠিক আছে, এই তো লেখাই আছে 3 স্কিমা আর্কিটেকচারের ডায়াগ্রাম, যেটা আমরা উপরেও দেখেছিলাম, সেম জিনিস। ঠিক আছে, ডেটাবেস কোডকে স্কিমা বলে না, ডেটাবেস কোডকে কোয়ারি বলে, স্কিমা একমাত্র বলে তোমার ক্রিয়েট টেবিল কোডকে। ক্রিয়েট টেবিল কোয়ারিটা যেখানে দেখতে পাচ্ছ সেটা ডেটাবেস স্কিমা। ভ্যারক্যার হচ্ছে তোমার পাইথনে তুমি যেটা পড়েছো স্ট্রিং, সেই স্ট্রিং এর ডেটা টাইপকে আমরা এসকিউএল এর মধ্যে ভ্যারক্যার বলে থাকি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এটা অলরেডি কিন্তু এখানে পড়ে নিয়েছি। এটা দেখো এইগুলো বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিয়ম,
সেখানে কেন আলাদা বলে, এগুলো তাদের যারা ডেভেলপার তৈরি করেছে তাদের তৈরি করার নিয়ম, এখানে কোনো রকেট সায়েন্স নেই, ঠিক আছে, যে ওখানে কেন আলাদা বলছে এখানে কেন আলাদা বলছে। তো আমাদের এক্সটার্নাল লেভেল কিন্তু অলরেডি পড়া হয়ে গেছে, এক্সটার্নাল লেভেল যা পড়েছিলাম আগে সেটাই এখানে আছে, শুধু ডায়াগ্রামটা একটু আলাদা হয়ে গেল, ঠিক আছে, আর কিচ্ছু না। ওকে, সিমিলার কনসেপচুয়াল লেভেলও আগে আমরা পড়ে নিয়েছি, লজিক্যাল স্ট্রাকচারকে ডিফাইন করে, এটাই তোমার কনসেপচুয়াল লেভেল। আর এবং আমরা ইন্টারনাল লেভেলকেও পড়ে নিয়েছি। তো তোমার যদি 3 স্কিমা আর্কিটেকচার বলে, 3 লেভেল আর্কিটেকচার সম্পর্কে তুমি যা যা লিখবে সেটাই তোমার 3 স্কিমা আর্কিটেকচারের মধ্যেও কিন্তু পড়ে, যেটা আমার ডেটা ইন্ডিপেন্ডেন্সকে তোমার হচ্ছে আরো ইমপ্রুভ করছে, ঠিক আছে। তাহলে স্কিমা জিনিসটা ক্লিয়ার প্রত্যেকের? স্কিমা মানে অল অ্যাবাউট আমাদের হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার অফ দি ডেটাবেস। তবে চলো, আর বেশি টপিক আমাদের নেই, হয়ে গেছে আমাদের চ্যাপ্টার। এবার আরেকটা টপিক যেটা হচ্ছে ডেটাবেস ইনস্ট্যান্স। এখানে পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে, স্কিমা এবং ইনস্ট্যান্সের মধ্যে পার্থক্য লেখো, এটাই একমাত্র ইম্পর্টেন্ট প্রশ্ন। স্কিমা কি করে? স্কিমা হচ্ছে বেসিক্যালি তোমার কিছুই না, এই যে সরি ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স কি আমি কি বললাম, এক্সাম্পল অফ স্কিমা তো কিছুক্ষণ আগেই তোমাদের দেখালাম রে বাবা, আর কি এক্সাম্পল আছে? তুমি কি মনে করছো স্কিমা মানে কোনো সফটওয়্যার? স্কিমা মানে তো আমি স্পষ্ট বলে দিলাম, এই যে টেবিলটা দেখতে পাচ্ছ সেই টেবিলটাকে তৈরি করছো যে কোডের মাধ্যমে, সেই যে ক্রিয়েট টেবিল কোড যেটা আমরা প্রোগ্রামে লিখে থাকি সেটাই স্কিমা, আর অন্য কোনো কিছু নয়, ঠিক আছে, এটাই হলো স্কিমা। দিস ইজ দ্য এক্সাম্পল অফ স্কিমা। ওকে, প্রোগ্রাম কোড, ক্রিয়েট টেবিল প্রোগ্রাম কোড, দ্যাট ইজ বেসিক্যালি স্কিমা। গট ইট এভরিওয়ান? ঠিক আছে, এবার ইনস্ট্যান্স, ইনস্ট্যান্সটা বোঝো। ইনস্ট্যান্সটা কি বলছে? ইনস্ট্যান্স হচ্ছে স্কিমা যেরকম তোমার গঠনটাকে দেখাচ্ছে, ইনস্ট্যান্স হচ্ছে সেই টেবিলে যত ইনফরমেশন তুমি দেখতে পাচ্ছ। ধরো এই যে রোল নাম্বার কলামে তুমি দেখো এই যে দুটো ইনফরমেশন, নেম কলামে এই যে ক্লাসে এরকম, আবার রো এর সাপেক্ষে যদি দেখো এইটা একটা পুরো রো, এটা একটা পুরো রো, অর্থাৎ ইনফরমেশন যে থাকে আমাদের একটা ডেটাবেস টেবিলে, তাকে আমরা সেই ডেটাবেসের ইনস্ট্যান্স হচ্ছে বলে থাকি। এই যে ডেটাবেস ইনস্ট্যান্স বলতে বোঝায় সেই বর্তমান ডেটা অথবা রেকর্ডগুলির সেটকে যেটা ডেটাবেসের মধ্যে স্টোর আছে, অর্থাৎ তোমার এই পার্টিকুলার ডেটাবেসের টেবিলে এই মুহূর্তে বর্তমানে যত ইনফরমেশন স্টোর করা আছে সেগুলোকে আমরা ডেটাবেস ইনস্ট্যান্স বলে থাকি, ঠিক আছে, টেকনিক্যাল ভাষায়। ওকে, বুঝতে পারলে? তাহলে আর এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, ডেটাবেস ইনস্ট্যান্ট কিন্তু আমাদের মিউটেবল হয়ে থাকে, কারণ ইনস্ট্যান্স মানে কি ইনফরমেশন, আর ইনফরমেশনকে তুমি যখন ইচ্ছা আপডেট করতে পারো, তুমি এখানে নতুন স্টুডেন্টকে অ্যাড করতে পারো, ডিলিট করতে পারো, ঠিক আছে, কিন্তু এই পরিবর্তনগুলো করার জন্য স্কিমাতে কোনো চেঞ্জেস কিন্তু হবে না, স্কিমা কিন্তু অপরিবর্তনশীল। স্কিমাতে একমাত্র তুমি যখন নিজে আপডেট করবে তখন চেঞ্জেস হবে, আর স্কিমাতে তুমি যদি কোনো আপডেট করো, যে ধরো তুমি পরবর্তীতে আপডেট করে কি করলে, স্কিমা থেকে এজ বলে কলাম বা অ্যাট্রিবিউটটাকে তুমি সরিয়েই দিলে, এজ বলে কলামটাকে সরিয়েই দিলে, তখন ইনস্ট্যান্সে তুমি যখন আসবে দেখবে তুমি টেবিলে এজ বলে কোনো ইনফরমেশন দেখতেই পাবে না। বুঝতে পারলে? বুঝতে পারলে? তাহলে স্কিমাটা হচ্ছে ইমমিউটেবল, বা তুমি এরকম ভাবে বলতে পারো যে ইনস্ট্যান্সে যদি কোনো পরিবর্তন করি তার প্রভাব স্কিমাতে পড়ে না, স্কিমাতে পরিবর্তন করলে তার প্রভাব ইনস্ট্যান্সে পড়ে, ঠিক আছে। মিউটেবল মানে কি আমরা পাইথনে পড়েছি অনেকবার, পাইথনে অনেকবার পড়েছি, যেমন লিস্ট মিউটেবল ডেটা টাইপ, মিউটেবল মানে পরিবর্তনশীল, যার জিনিসকে আমরা পরিবর্তন করতে পারি। স্ট্রিং পাইথনে ইমমিউটেবল, যাকে পরিবর্তন করা যায় না, অপরিবর্তনশীল, এটাই, ঠিক আছে। তাহলে ইনস্ট্যান্স বুঝতে পারলে প্রত্যেকে? ইনস্ট্যান্সটা একদম সহজ জিনিস, ডেটাবেসের ইনফরমেশন, কারেন্ট ইনফরমেশন, কারেন্ট ইনফরমেশন অফ অল দি ডেটাবেস টেবিল। প্রত্যেকে বলো ক্লিয়ার তো? চ্যাট সেকশনে ওয়াই দেখতে চাই। চলো, আর দুটো টপিক আমাদের কমপ্লিট, ঠিক আছে, নট ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং খুব ইজি টপিক।
ডেটাবেস ইউজার কাকে বলে? 3 নম্বরের প্রশ্ন আসতে পারে, ডেটাবেস ইউজার কাকে বলে? বিভিন্ন প্রকার ডেটাবেস ইউজারের কাজগুলি আলোচনা করো। ডেটাবেস ইউজার যে এতক্ষণ বলে আসছিলাম, ডেটাবেস ইউজার মানে যারা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ব্যবহার করে বিভিন্ন প্রকারের কাজকর্ম করে, তাকে ডেটাবেস ইউজার বলা হয়। ডেটাবেস ইউজার 4 প্রকারের হয়: ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডেটাবেস ডিজাইনার, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, এন্ড ইউজার। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কাকে বলা হয়? ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হলো সেই ব্যক্তি যিনি একটা ডেটাবেসের পুরোপুরি কন্ট্রোল রাখে এবং ডেটাবেসকে ম্যানেজ করার কাজ করে থাকে। অর্থাৎ বলতে পারো ম্যানেজার যে হয়ে থাকে সে হচ্ছে আমাদের ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হয়। স্কিমা আমাদের ইমিউটেবল, ইয়েস, কিন্তু ইমিউটেবল কিরকম সেন্স? ইমিউটেবল মানে স্কিমাতে তুমি পরিবর্তন করছো তখন আপডেট হচ্ছে, কিন্তু সেই পরিবর্তনের চেঞ্জেস ইনস্ট্যান্সে হয় না, ঠিক আছে? এটাই তো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। কি বলছিলাম? ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে এমন একজন ইউজার হয়ে থাকে যার কাছে ডেটাবেসের পুরো কন্ট্রোলটা থাকে। ডেটাবেসকে তৈরি করা, ডেটাবেসকে ডিলিট করা, নতুন ডেটাবেস অ্যাড করা, নতুন টেবিল তৈরি করা, সব কিছু এই ব্যক্তির কাছে থাকে। তো এই ব্যক্তির কাজ হচ্ছে ডেটাবেস তৈরি, তা মেনটেন করা, এবং এই ব্যক্তির কাজ বাদবাকি যে ইউজার আছে তাদেরকে পারমিশন দেওয়া। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন ছাড়া ডিজাইনার ডেটাবেস অ্যাক্সেস করতে পারবে না, অ্যাপ্লিকেশনও পারবে না, এন্ড ইউজারও পারবে না, ঠিক আছে? তো ইনি হচ্ছে সবার উপরে, এটা মনে রাখবে, ঠিক আছে? ডেটাবেস ডিজাইনার কারা? এই যে কিছুক্ষণ আগে বলছিলাম, ডেটাবেস ডিজাইনারের অপর নাম ডেটাবেস আর্কিটেক্ট, যাদের কাজ একটা ডেটাবেসের স্ট্রাকচারকে ডিজাইন করা, ডেটাবেসের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করা, ডেটাবেস স্কিমাকে তৈরি করা, এইগুলোকে আমরা ডেটাবেস আর্কিটেকচার অথবা ডেটাবেস ডিজাইনার হচ্ছে বলে থাকি, ঠিক আছে? এই যে ডিজাইনার হলো ডেটাবেসের আর্কিটেক্ট। যেরকম আমাদের আর্কিটেক্ট থাকে, আর্কিটেক্ট কারা হয়? যারা আমাদের বাড়ি ঘরের নকশা তৈরি করে। তুমি যে বাড়িতে থাকছো, তুমি যে ফ্ল্যাটে থাকছো, তার প্ল্যানিংটা কারা করে? আর্কিটেক্টরা করে। তারপর সেই প্ল্যানিং অনুযায়ী সিভিল ইঞ্জিনিয়াররা বাড়িটা তৈরি করে, যে কতটা পিলার বসবে, কত মানের পিলার বসবে, ইট বালি কত লাগবে, সিমেন্ট কতটা লাগবে, এইগুলো সিভিল ইঞ্জিনিয়ারের কাজ হয়ে থাকে। আর আর্কিটেকচারের কাজ তোমার বাড়িটা দেখতে কেমন হবে, তোমার ঘরগুলো সাইজ কেমন হবে, কোথা দিয়ে তোমার হচ্ছে জলের লাইন যাবে, কোথা দিয়ে ইলেকট্রিসিটির লাইন যাবে, কোথায় বাথরুম পায়খানা যাবে, ঠিক আছে, কোথায় রান্নাঘর হবে, কোথায় ঠাকুরঘর হবে, কত সুন্দর তোমার বাড়ি দেখতে হবে, সেটা আর্কিটেক্টরা ডিজাইন করে, ঠিক আছে? সেম জিনিসটাই তোমার ডেটাবেসের ক্ষেত্রে প্রযোজ্য এখানে। 3 নম্বর অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। এটা কারা? এটা হচ্ছে যারা তোমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে থাকে, তাদেরকে আমরা অ্যাপ্লিকেশন প্রোগ্রামার বলে থাকি। যাদের কাজ সফটওয়্যার, ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন বানিয়ে সেই জিনিসটার সাথে এই যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেসটাকে তোমার কানেক্ট করা এবং ডেটাবেসের সাথে অ্যাপের মধ্যে তোমার কানেকশন এস্টাবলিশ করা। অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে যারা প্রোগ্রামার হয় তাদেরকে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার বলি। এদের প্রধান কাজ কি? এদের প্রধান কাজ পাইথন, এসকিউএল, জাভা, পিএইচপি এই সমস্ত জিনিসে কোড লেখা, ইউজার ইন্টারফেস তৈরি করা, ডেটাবেসের থেকে তোমার কোনো একটা ইনফরমেশনকে নিয়ে আসা, কোনো একটা ইনফরমেশনকে ডেটাবেসের মধ্যে তোমার হচ্ছে স্টোর করা অ্যাপ্লিকেশন থেকে, এগুলো আমাদের হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন প্রোগ্রামারের কাজ। সহজ ভাষায় অ্যাপ্লিকেশন প্রোগ্রামার হচ্ছে ডেভেলপার, যিনি ডিবিএমএস এর সাথে অ্যাপ্লিকেশনকে কানেক্ট করতে সাহায্য করে, ঠিক আছে? পিএইচপি হচ্ছে পাইথনের মতোই আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিসিএ তে পড়বে এগুলো, ঠিক আছে? ওকে, তাহলে ক্লিয়ার? প্রত্যেকে বলো এখানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার ক্লিয়ার? 4 নম্বর এন্ড ইউজার। এন্ড ইউজার কোনো কিছু না, এন্ড ইউজার মানে তুমি আলটিমেট প্রোডাক্টটা ব্যবহার করছো, তুমি ধরো একটা অ্যাপ ব্যবহার করছো, যারা কোনো কিছুই জানে না, যারা এই 3টে জিনিসের কিছুই জানে না, তাদেরকে এন্ড ইউজার বলা হয়, ঠিক আছে? লাস্ট টপিক আমাদের, দেন আমাদের ডান, ঠিক আছে? আজকের ক্লাস লাস্ট টপিক হচ্ছে ডেটা ডিকশনারি, ঠিক আছে? অ্যাপ্লিকেশন প্রোগ্রামার কি বললাম? অ্যাপ্লিকেশন প্রোগ্রামার মানে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে থাকে, ঠিক আছে? পাইথন করেছো আগের সেমে, পাইথনে কি করতাম? প্রোগ্রাম লিখতাম, পাইথনের সাথে ডেটাবেসও কানেক্ট করা যায়। তো তুমি সেই যে কাজগুলো যারা করে তাদেরকেই অ্যাপ্লিকেশন প্রোগ্রামার বলা হয়, যারা আলটিমেটলি একটা সফটওয়্যার বানায় তার সাথে তোমার ডেটাবেসের কানেকশন এস্টাবলিশ করে। লাস্ট টপিক ডেটা ডিকশনারি, এটা 2 নম্বরের প্রশ্নে আসবে। ডেটা ডিকশনারির মাধ্যমে কোন ধরনের ইনফরমেশন আমরা পেয়ে থাকি? ডেটা ডিকশনারির মাধ্যমে আমরা বেসিক্যালি তোমার যে কোনো একটা ডেটাবেসের
মেটা ডেটাকে পেয়ে থাকি। মেটা ডেটা মানে তোমার হচ্ছে ডেটা অ্যাবাউট ডেটা, মানে ডেটা অ্যাবাউট ডেটা, ডেটারও ডেটা থাকে, ডেটারও যে ডেটা থাকে তাকে আমরা মেটা ডেটা হচ্ছে বলে থাকি, ঠিক আছে। মেটা ডেটা মানে সোজা ভাষায় বলতে গেলে একটা ডেটাবেস স্কিমাতে বিভিন্ন যে ডেটাবেসের উপাদানগুলি থাকে, যেমন তোমার ধরো আমাদের এই যে বিভিন্ন অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটের নেম, সেই অ্যাট্রিবিউটের মধ্যে তুমি যদি কোনো প্রাইমারি কি ব্যবহার করো, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে কোনো প্রকারের ইন্ডেক্স যদি ব্যবহার করো, তো এইগুলো হচ্ছে মেটা ডেটা। যেমন তোমার ধরো মেটা ডেটা দিয়ে তুমি যদি কোনো একটা টেবিলকে দেখো, নর্মালি কি হবে, একটা টেবিলের ক্ষেত্রে আমাদের রোল নাম্বার, নেম, ক্লাস, অ্যাড্রেস, এজ, এই কটা কলামই আমরা টেবিলে দেখতে পাবো। এইগুলো হচ্ছে নর্মাল ডেটা। এখন এই ডেটারও আরো অনেক ডেটা আছে, ঠিক আছে, সেইগুলোকে আমরা মেটা ডেটা বলি। যেটা দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ, কি কি দেখো ভালো করে লক্ষ্য করো। আগে আমাদের কাছে এখানে তোমার হচ্ছে দেখো কি আছে, টেবিল নেম বলে একটা কলাম, এটা তো আমরা এখানে তৈরি করিনি, এটা ইন্টারনাল, যেটা এসকিউএল তৈরি করে। কলাম নেম বলে একটা কলাম, যেখানে সমস্ত কলামের নেমগুলো এসকিউএল স্টোর করে রেখেছে, এগুলো জানারও দরকার পড়ে না, এগুলো ইন্টারনাল। টেবিল নেম কলামে সমস্ত টেবিলের নেম স্টোর করা আছে, ডেটাবেসে যত টেবিল আছে। তারপর তোমার দেখো এখানে ডেটা টাইপ বলে একটা কলাম, যেখানে বিভিন্ন প্রকারের ডেটা টাইপ গুলো স্টোর আছে। তারপর দেখো সেই ডেটা টাইপের সাইজ থাকে, সেগুলো তোমার দেখো সাইজ কলামে আছে, যেমন ইন্টিজার 4 বাইটস, ভ্যারক্যার, ইন্ট। তারপর দেখো আরো এরকম অনেক এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউট গুলো কোনো তোমার এখানে তৈরি করা হয়নি। এই সমস্ত অ্যাট্রিবিউট কিন্তু আমার একটা টেবিলের সাথে যুক্ত থাকে, যেগুলো আমরা কখনো দেখতে পাই না, দেখার দরকারও নেই। এইগুলোকে বলা হয় ইন্টারনাল ডেটা, এইগুলোকে বলা হয় ইন্টারনাল ডেটা। যে আর এই ইন্টারনাল ডেটাকে আমার বলা হয় তোমার মেটা ডেটা, আর মেটা ডেটাকে আমার বলা হয় ডেটা ডিকশনারি। মেটা ডেটাকে আমার বলা হয় ডেটা ডিকশনারি, ঠিক আছে। আগে আমাকে বলো ডেটা ডিকশনারিটা ক্লিয়ার, মেটা ডেটা ক্লিয়ার। মেটা ডেটা মানে তোমার ইন্টারনাল ডেটা, যেগুলো তুমি তৈরি করছো না, যেগুলো তোমার এসকিউএল তৈরি করে যখনই তুমি কোনো একটা টেবিল ক্রিয়েট করো, যেখানে তোমার টেবিল নেম, কলাম নেম, ডেটা টাইপের সাইজ, কলামের কি, ডিফল্ট ভ্যালু, ডেসক্রিপশন, কোন সময় তুমি হচ্ছে রেকর্ডসকে এন্ট্রি করেছো, কোন সময় টেবিলটা ক্রিয়েট করেছো, ক্রিয়েটেড কোন সময় হয়েছে, সেই ইনফরমেশনটাও থাকে। এগুলো আমরা কেউ দেখতে পাই না, এগুলো ইন্টারনাল, আর এটাকেই ডেটা ডিকশনারি বলা হয়, আর এগুলোই মেটা ডেটা, ঠিক আছে। তো ডেটা ডিকশনারি ইকুয়াল টু মেটা ডেটা। ডেটা অ্যাবাউট ডেটা মানে ডেটারও ডেটা, ডেটারও ডেটা। ডেটা মানে তোমার এইগুলো যেগুলো তুমি তৈরি করলে, রোল নাম্বার, নেম, ক্লাস। এবার এগুলো যখন একটা টেবিলে স্টোর হবে, সেই টেবিলে এই ডেটা ছাড়াও আরো ডেটা থাকবে, সেগুলোকে আমরা তোমার হচ্ছে এখানে বলে থাকি কি, ডেটা অ্যাবাউট ডেটা। ডেসক্রিপশন কি, ডেসক্রিপশন তোমার ধরো এই যে এটা ইন্টারনাল জিনিস, যে তোমার এসকিউএল বলে দিল যে এই পার্টিকুলার টেবিলে কি ধরনের ইনফরমেশন থাকবে, ঠিক আছে। এগুলো হ্যাঁ, এগুলো যারা কোর প্রোগ্রামার হয়, একদম ইন্টারনাল লেভেলে যারা কাজ করে, তারা এগুলোর মধ্যে চেঞ্জেস করতে পারে। বাট আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হই, আমাদের এগুলো কখনো শেখানো হয় না আমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে, ঠিক আছে। এগুলো তোমার একদম অ্যাডভান্স লেভেলে যদি যারা পড়াশোনা করে, যারা পরবর্তীতে টেমটেক করে, সেখানে যদি কারো স্পেশালাইজেশন থাকে ডেটাবেস, তখন সেখানে সে হচ্ছে পড়ে থাকে এগুলো। নর্মালি আমাদের এগুলো কখনো হচ্ছে পড়ে থাকার দরকার পড়ে না, ঠিক আছে, বুঝতে পারলে। ডেটা ডিকশনারি আর এনটিটি একজন জিজ্ঞাসা করেছিল, বিটেকেও পড়ানো হয় না, ঠিক আছে। এনটিটি মানে কি, এনটিটি মানে তোমার টেবিল, টেবিলের অপর নাম এনটিটি, ঠিক আছে। তাই জন্য তো পরবর্তী টপিকটা আমাদের ইয়ার ডায়াগ্রাম, এনটিটি রিলেশনশিপ, টেবিলের মধ্যে রিলেশনশিপ, টেবিল রিলেশনশিপ দেখবো পরবর্তী চ্যাপ্টারে আমরা। এমসিএ তেও হয় না আমাদের, তোমার বিটেক, বিসিএ, এমসিএ, এমটেক যাই বলো না কেন, সেখানে ফোকাস করানো হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, যেখানে তোমার কাজ সফটওয়্যার কিভাবে তৈরি করছো, সেই তৈরি করার জন্য তোমার যে ডেটাবেস লাগে সেইগুলো। ডেটাবেস নিয়ে যদি পড়তে চাও, তাহলে তোমাকে স্পেশালাইজেশন করতে হবে এমটেক, পিএইচডি তে ডেটাবেস আর্কিটেকচার অথবা সিস্টেম আর্কিটেকচারের ক্ষেত্রে, ঠিক আছে, ওকে। তখন
আর এইসব নিয়ে কেউ পড়ায়ও না, এগুলো কোম্পানিতে চাকরি করতে করতে আমরা শিখে থাকি, ঠিক আছে? এগুলো কোম্পানিতে চাকরি করতে করতে আমাদের শেখানো হয়, এগুলো কখনো কোনো ডিগ্রির মাধ্যমে শেখানো হয় না। ডেটাবেসের যে কাজকর্ম থাকে, ঠিক আছে? না, মেটা ডেটা কখনো ইউজারের কাছে আমাদের ভিজিবল হয় না। মেটা ডেটা আমাদের ইন্টারনাল ডেটা হয়ে থাকে, নট ভিজিবল বাই ইউজার, নট ভিজিবল বাই এনি প্রোগ্রামার, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, বই ছায়া প্রকাশনী কিনতে পারো, বাকি নোটস তো আছেই, দেখতে পাচ্ছ এই যে আমাদের 22 পাতার নোটস, ঠিক আছে? ওকে, আর এই নোটসটা তোমরা প্রত্যেকে হচ্ছে বুধবার পাবে, ঠিক আছে? বুধবার না, সরি, এই নোটসটা তোমরা প্রত্যেকে মঙ্গলবার পাবে। এই যে ইউনিট 1 এর যে নোটসটা দেখতে পাচ্ছ, ইংরেজি এবং বাংলা উভয়ের সাথে। আর পরবর্তী ক্লাসে আমরা সেকেন্ড চ্যাপ্টার স্টার্ট করব, যেটা ইয়ার মডেল, ঠিক আছে? ইয়ার মডেল, ওকে? আচ্ছা, মেটা ডেটা কে দেখতে পায়? মেটা ডেটা যেটা বললাম, মেটা ডেটা একমাত্র এসকিউএল এর মাধ্যমে দেখানো যায়। যখন আমি এসকিউএল করব, এসকিউএল একটা কোড লিখতে হয়, যে কোডটা লিখলে তুমি মেটা ডেটা দেখতে পাবে, ঠিক আছে? ওকে, তাহলে স্যার এখন আমরা কিভাবে পড়বো? এখন তোমরা হচ্ছে পড়বে, এই যে আমি পিপিটিটা দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? এই দুদিন তোমরা পড়বে পিপিটির মাধ্যমে, ঠিক আছে? ওকে, মঙ্গলবার দেওয়া হবে, ওয়েডনেসডে না, মঙ্গলবার, ঠিক আছে? নোটস তৈরি হবে, তারপর নোটস দেওয়া, তার আগে পিপিটি, ঠিক আছে? আগে আমরা পিপিটি দেব, তারপর পিপিটির মাধ্যমে পড়বে, আর তারপর নোটসটা পেয়ে যাবে, ঠিক আছে? কারণ এই নোটসের ইংরেজি ভার্সনটা ট্রান্সলেট হচ্ছে, তারপরই দেওয়া হবে, ঠিক আছে? আর হ্যাঁ, যেটা বলে তোমার হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে তোমার আমাদের পরবর্তী যে শুক্রবার হবে বিকেল বেলা, আমি টাইম বলে দেবো, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট বিকেলে ভোট দিয়েছে, ঠিক আছে? আর ইংরেজির এটার কোনো ভার্সন নেই, তো তোমরা কালকে সকালের মধ্যেই পেয়ে যাবে, আমার টিমের সাথে কথা হয়ে গেছে, এর ইংরেজি ট্রান্সলেশন অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, নোটসের। তো কালকে সকালের মধ্যেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ওই নিয়ে কোনো চিন্তা নেই তোমাদের, ওকে? ঠিক আছে। হ্যাঁ, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ বলে একটা পার্ট আছে, ওটা আমি পড়ালাম না, কারণ ওটা তোমাদের হচ্ছে আমি ইম্পর্টেন্ট মনে করি না, ওটা থেকে কিছু আসবে না। আর ওটা তোমার হচ্ছে এখানে এসকিউএল পড়ানোর টাইম আমি বোঝাবো, তো তখন বুঝিয়েই দেবো। অপারেটিং সিস্টেম কম্পিউটার সায়েন্সদের নেই, ঠিক আছে? অ্যাপ্লিকেশনদের অপারেটিং সিস্টেম সিলেবাসের মধ্যে আমাদের আছে, ঠিক আছে? মনে রাখবে। আর অপারেটিং সিস্টেম আমরা একদম লাস্টে করব। এই যে আমাদের দেখো এখানে পুরো আমার, এখানে যদি বলি আমার রোড ম্যাপ হচ্ছে বানানো আছে, ঠিক আছে? পিপিটি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো এক্ষুনি, ঠিক আছে? এই যে আজকে আমাদের প্রথম চ্যাপ্টার কমপ্লিট, ডিবিএমএস। পরবর্তী ক্লাসে ইয়ার মডেল কমপ্লিট করব, তারপর দেখো রিলেশনাল, তারপর ইন্টিগ্রেটিভ, দেন তোমার এসকিউএল দুটো ক্লাসের মাধ্যমে হবে, ঠিক আছে? ওকে, এইটা যেই হয়ে যাবে ডিবিএমএস, তারপর এআই, দেন কম্পিউটার সায়েন্স কমপ্লিট, দেন আমরা তোমার এখানে ওএস করব। ওএস হচ্ছে একদম লাস্টে, ঠিক আছে? হ্যাঁ, অ্যাপ্লিকেশনের সিলেবাস বেশি, সায়েন্সে কম, সায়েন্সে জাস্ট এই দুটো চ্যাপ্টার আছে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তো কালকে সকালে প্রত্যেকের নোটস পেয়ে যাবে, ঠিক আছে? নোটস রেডি হলেই পেয়ে যাবে প্রত্যেকে, নোটস নিয়ে কোনো চাপ নেই। তাহলে এবার বলো প্রত্যেকে ক্লাস কেমন লাগলো, আগে প্রথম ক্লাস কেমন লাগলো প্রত্যেকে বলো। ডিবিএমএস ভালো করে বুঝতে পারলে ইউনিট 1 আমাদের কিন্তু কমপ্লিট, ঠিক আছে? বই কিনে নেবে, বই ছায়া প্রকাশনী, হাজারবার রিপিট করেছি, ছায়া প্রকাশনীর বই কিনবে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও ছায়া প্রকাশনীর ইংরেজি বই এসে গেছে, তোমরা বই হচ্ছে অনলাইনে ছায়া প্রকাশনী পেয়ে যাবে যদি দোকানে না পাও, ঠিক আছে? দোকানে যদি না পাও, এই যে ছায়া প্রকাশনীর ওয়েবসাইটে যাবে, ছায়া প্রকাশনী লিমিটেড, এখানে গিয়ে সার্চ বারে সার্চ করবে কম্পিউটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন দেখো করলে এই যে চলে আসছে আমাদের কাছে ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশন। দাঁড়াও এক সেকেন্ড, এখানে আপাতত আমাদের দেখাচ্ছে তোমার সেম 3টা, বাট আমি কালকেই কিনেছিলাম, সেনকে আমি কিনলাম সেম 4। দাঁড়াও, কম্পিউটার অ্যাপ্লিকেশন সেম
ফোর ছায়া বুক। এই যে দেখো সেমিস্টার 4, এটা বাংলা, এখান থেকে বাই নাও করবে, কিনে নিতে পারো, ঠিক আছে? ওকে, এখান থেকে কিনে নিতে পারবে, আমিও অনলাইনে অর্ডার দিচ্ছিলাম, পেয়ে যাবে। কম্পিউটার সায়েন্সটাও মনে ওরা বার করে দিয়েছে, এই দেখো কম্পিউটার সায়েন্সও বেরিয়ে গেছে, দেখো এই যে কম্পিউটার সায়েন্স, ঠিক আছে? এটা নিয়ে নেবে, ওকে? কম্পিউটার সায়েন্সও বেরিয়ে গেছে। আর ইংরেজি ভার্সনও তোমরা পেয়ে যাবে এখান থেকে করলে, কম্পিউটার সায়েন্স সেম ফর ইংলিশ ভার্সন ক্লাস 12। কম্পিউটার সায়েন্সটা ইংলিশ ভার্সনটা একটু খুঁজতে হবে, ঠিক আছে? ইংলিশ ভার্সনে এখনো মনে হয় সেরকম বেরায়নি, ঠিক আছে? ওকে, চলো, বাকি তো নোটস টোট সবকিছু পাবেই ঠিক মতো, তো পড়তে কারোর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? ইংরেজি ভার্সনের বই মনে একটা বেরিয়েছিল, কাজ যেন দেখছিলাম, কেউ যদি ইংরেজি ভার্সনটা কিনে থাকো একবার বলে দিও তো গ্রুপের মধ্যে, কম্পিউটার সায়েন্সের, ঠিক আছে? একবার একটু বলে দেবে, ওকে? চলো, তাহলে আমি রেকর্ডিং অফ করলাম, ঠিক আছে? আমাদের ক্লাস কমপ্লিট, সবাইকে টাটা। সপ্তাহে 2টো করে ক্লাস, রোববার শুক্রবার, ঠিক আছে? আমি বললাম ছায়া প্রকাশনী কিনতে পারো একদম, ঠিক আছে? না, এমএস অ্যাক্সেস ম্যাক্সেস তোমাদের কি করতে থাকবে? এমএস অ্যাক্সেস ম্যাক্সেস আগে পড়ানো হতো সিলেবাসে, ওটা একটা ফালতু জিনিস, কোথাও ইউজ হয় না, ঠিক আছে? চলো টাটা, ঠিক আছে, চলো।